আচ্ছা, আজকে আমরা শুরু করব 12 এর 4th টপিক, সেকেন্ড সেমিস্টারের বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্বন্ধে আমরা কি বুঝি। তার আগে আমরা একটা উদাহরণ সহযোগে সংজ্ঞাটা পড়ার আগে একটু জেনে নেব যে বায়োটেকনোলজি জিনিসটা কি, সেখান থেকে আমরা নিজেরা সংজ্ঞা ক্রিয়েট করব। বুঝছে? তো দেখো, এই যে আমরা বারবার বলি যে বায়োটেকনোলজি জিনিসটা কি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জিনিসটা কি, দেখো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে। দেখো, ফার্স্ট কি করতে হবে, একটা ডিএনএ পার্ট নিতে হবে। বুঝছে? তোমরা দেখো না, ধরো যে মানুষের ধরো কোনো একটা বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কি হয়, বিটা সেলে ইনসুলিন তৈরির জিন থাকে, হ্যাঁ কি না? তো তুমি ভাবো যে অনেকে আমাদের পপুলেশনের অনেক মানুষই ডায়াবেটিক পেশেন্ট। তো ডায়াবেটিক পেশেন্ট হলে যাদের টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আছে তাদের মূলত কার অভাবে হয়? ইনসুলিনের অভাবে হয়। তো আমরা তাদেরকে কি করতে হয় বলতো? ইনসুলিনের ইনজেকশন দিতে হয়। হয়েছে? তো এইভাবে ভাবো তুমি যে ইনসুলিন ইনজেকশনটা তারা কিভাবে তৈরি করে, মেডিকেল মহল কিভাবে ইনসুলিন ইনজেকশন তৈরি করে, সেই জিনিসটা আমরা আগে জানবো, তারপর জিনিসগুলো জানবো। তুমি ভাবো, ধরো এটাই হচ্ছে আমাদের ইনসুলিন তৈরির ডিএনএ। বুঝছে? তো এই ডিএনএ এই পার্টিকুলার যে মার্কিং করে রেখেছি, এটাই হচ্ছে কি, এই মার্কিং পার্টটা হচ্ছে ইনসুলিন তৈরির জিন। হয়েছে? ডিএনএ এর মধ্যে ডিএনএ খণ্ডকগুলিকে আমরা জিন বলি। তো ইনসুলিন তৈরির জিন হচ্ছে এই মার্কিং পার্টটা। এই জিনটাকে আমরা তাহলে কি করতে হবে, হিসাব যে ইনসুলিন তৈরির এই যে জিনটা, এই পার্টটাকে তাহলে আমরা ডিএনএ থেকে পৃথক করে নেব, নিয়ে কি করব, তার সংখ্যাটাকে স্যার বৃদ্ধি করতে হবে। অসংখ্য এই স্যার টার্গেট ডিএনএটা তৈরি করতে হবে। বলছে স্যার টার্গেট ডিএনএ তৈরি করে আমাদের লাভ কি? এই টার্গেট ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, সেখান থেকে যে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটাই হচ্ছে কি বলো, ইনসুলিনের ভ্যাকসিন। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? আবার বলবো কিনা দেখো, আমরা বলতে বা তুমি এমনি ভাবো না যে ক্যান্সার প্রতিরোধী ইঁদুরের দেহে ধরো কোনো একটা ক্রোমোজোমে, ভাবো আর কি, ধরে নাও যে ক্যান্সার প্রতিরোধী জিন রয়েছে। আমরা কি করবো তাহলে, ইঁদুরের ক্রোমোজোমটাকে নেব, ওই ক্রোমোজোমটাকে নিয়ে কি করব, এইটা ভাবো ক্যান্সার প্রতিরোধী জিন ক্রোমোজোমের মধ্যে, তাহলে আমরা এখানে কি করব, ওই জিনটাকে পৃথক করব, হ্যাঁ কি না? পৃথক করে তার সংখ্যা বৃদ্ধি করব, তাহলে অসংখ্য ক্যান্সার প্রতিরোধী জিন পাবো। ওই জিনটার উৎপাদনকে কাজে লাগিয়ে, অর্থাৎ এটা তো ডিএনএ খণ্ডক, এখান থেকে এমআরএনএ তৈরি হবে, তোমরা পরে পড়বে, সেখান থেকে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটাই তো ক্যান্সারের ভ্যাকসিন। বোঝা গেছে না যায়নি? তাহলে এবারে আমাদের টার্গেট হবে কি, স্যার কিভাবে আমরা ওই টার্গেট ডিএনএটার সংখ্যা বৃদ্ধি করি, সেটা ইনসুলিন প্রতিরোধী জিন হোক, সরি ইনসুলিন তৈরির জিন হোক, কিংবা ক্যান্সার প্রতিরোধী জিন হোক, বা মানব কল্যাণে ব্যবহার করা হয় এমন কোন জিন, এই জিনটার সংখ্যাটা স্যার আমরা কি করে বৃদ্ধি করি। বোঝা গেছে না যায়নি? এই বৃদ্ধি করার প্রসেসটাই হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বুঝছে? তো আমরা একটু জেনে নিই তাহলে ব্যাপারটা কি করে স্যার বৃদ্ধি করবে। তাহলে ফার্স্ট আমাদেরকে কি করতে, থিমটা প্রথম বোঝা গেছে, থিমটা বোঝা গেছে মোটামুটি। তোমরা আমরা এইখান থেকে এই পর্যন্ত জেনেছি, বাকিটা ইতিহাস জানি না এখন। এবার আমরা বলবো যে একটা স্যার টার্গেট ডিএনএ কে কিভাবে আমরা সংখ্যা বৃদ্ধি করি। তো আমরা প্রথমে আবারও আসছি যে ইনসুলিন তৈরি বা যে কোনো একটা টার্গেট ক্রোমোজোমের মধ্যে একটা টার্গেট ডিএনএ কে আমরা পৃথক করব। এবারে প্রশ্ন, স্যার টার্গেট ডিএনএ কে স্যার কিভাবে পৃথক করব? স্যার আমরা ধরো কোনো ফিতাকে কাঁচি দিয়ে কেটে দেবো, হ্যাঁ কি না, চুলকে কাঁচি দিয়ে কাটছি,
তাহলে স্যার টার্গেট ডিএনএ কে কাটবো কি করে, ভালো করে শুনবি। তাহলে ডিএনএ কি দ্বারা গঠিত, বা ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত, বা ডিএনএ কে আমরা কি বলি, নিউক্লিক অ্যাসিড, একই না? তাহলে নিউক্লিক অ্যাসিড কে যে কাটবে তার নাম কি হবে, নিউক্লিয়েজ। হয়েছে না হয়নি? তাহলে নিউক্লিক অ্যাসিড কে যে এনজাইম কাটবে তার নাম কি বলবো, তাহলে নিউক্লিয়েজ এনজাইম। এবারে মন দিয়ে শোনো, তাহলে এই পার্টটাকে যদি কাটতে হয় আমরা কোন এনজাইমের সাহায্য নেব বলো, নিউক্লিয়েজ এনজাইমের সাহায্য নেব। এবার প্রশ্ন, স্যার আপনি তো কি লিখে রেখেছেন, কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, কি ব্যাপারটা বুঝতে পারছি না। আচ্ছা, এই নিউক্লিয়েজ দু ধরনের হয়, একটা হয় এক্সোনিউক্লিয়েজ, একটা হয় এন্ডোনিউক্লিয়েজ। মন দিয়ে শুনবি। যদি এক্সোনিউক্লিয়েজ কি করে, ধরো এই পার্টটা যদি টার্গেট পার্ট হয় তাহলে যে এনজাইম ব্যবহার করবো, ভাবো এটা পুরোটা ডিএনএ, এক্সোনিউক্লিয়েজ ডিএনএ এর বাইরের পার্টটাকে কাটে। বোঝা যাচ্ছে না যায়নি? ভাবো এইটা আমার ডিএনএ, যদি ধরো টার্গেট পার্টটা হচ্ছে কোনটা, এইটা হচ্ছে, তাহলে এই ডিএনএ এর এই পার্টটাকে কাটার জন্য আমি কোন এনজাইম ব্যবহার করব বলো, এন্ডোনিউক্লিয়েজ না এক্সোনিউক্লিয়েজ? এক্সোনিউক্লিয়েজ, কারণ এক্সটার্নাল পার্টটাকে কেটে পৃথক করছে। হয়েছে? আচ্ছা, যদি ভাবো এই পার্টটা, এই পার্টটা টার্গেট পার্ট, এইটার মানব কল্যাণে এর ব্যবহার আছে, এইটাকে স্যার আমি সংখ্যা বৃদ্ধি করবো। কোনটাকে বুঝতে পেরেছো? জাস্ট ব্যান্ডটাকে, এই ব্যান্ড, এটাকে কাটতে গেলে তোমাকে ডিএনএ এর কোন পার্ট কাটতে হচ্ছে, ভেতরের পার্ট কাটতে হচ্ছে। ভেতরের পার্ট কাটতে যে এনজাইম দায়ী তার নাম বলো, এন্ডোনিউক্লিয়েজ। হয়েছে? একই না? ক্লিয়ার হয়েছে? আজকে যেটা পড়বো কিন্তু আমরা পুরো ইন্ট্রোডাকশন পার্ট, আমরা ওভারঅল একটু কনসেপ্ট জেনে নেব, তাহলে দেখবো পরের দিনগুলো আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে স্যার বুঝতে পারলাম, না হলে এই যে ডিএনএ তার স্যার ভেতরের পার্টটাকে কাটছে, এই জন্য স্যার লিখেছি কি এন্ডোনিউক্লিয়েজ। ক্লিয়ার হয়েছে? তাহলে নিউক্লিক অ্যাসিড কে 2018 সালে এসেছিল শর্ট প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড কে খণ্ডিতকরণে কোন এনজাইম ব্যবহার হয়, নিউক্লিয়েজ এনজাইম। নিউক্লিক অ্যাসিড কে এজ কাটছে। নিউক্লিয়েজ দু ধরনের হয়, এক্সোনিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ। এক্সোনিউক্লিয়েজ ডিএনএ এর বাইরের পার্টকে কাটে, হ্যাঁ, আর এন্ডোনিউক্লিয়েজটা ডিএনএ এর ভেতরের পার্টকে কাটে। এই অবধি বোঝা গেছে আমাদের? আচ্ছা, এবারে তুমি বলবে স্যার সব বুঝতে পেরেছি, এখানে স্যার কি রেস্ট্রিকশন কেন লাগানো আছে? একটু পরে ডিটেলস পড়বে, তবুও একটু বলে দেই যে এই এনজাইমটা পাওয়া যায় কার দিয়ে জানো? এই যে এনজাইমটাকে আমরা ব্যবহার করছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এই এনজাইমটা পাওয়া যায় অ্যাকচুয়াল ব্যাকটেরিয়ার দেহে পাওয়া যায়। হয়েছে? এই এনজাইম কার দেহে পাওয়া যায় বলো, ব্যাকটেরিয়ার দেহে পাওয়া যায়। হ্যাঁ, ব্যাকটেরিয়ার দেহে পাওয়া যায়, কিন্তু ব্যাকটেরিয়ার দেহে থেকে এরা কি করে, ভাইরাস আক্রমণকে প্রতিরোধ করে। ব্যাকটেরিয়াকে ভাইরাস আক্রমণ করে, ফাজ ভাইরাস জানো তোমরা? হ্যাঁ, ব্যাকটেরিয়ার দেহে থেকে ভাইরাস আক্রমণকে প্রতিরোধ করে। এই জন্য এই এনজাইমের নাম কি, রেস্ট্রিকশন নামটা হয়েছে। বোঝা গেছে না যায়নি? রেস্ট্রিকশন মানে কি বলি না, যে সময়ের ঘরে প্রচুর রেস্ট্রিকশন, একটু বাইরে বেরোলে এই বাবু কোথায় যাচ্ছিস, হ্যাঁ কি না? তাহলে রেস্ট্রিকশন বলে না, তার বাড়িতে প্রচুর রেস্ট্রিকশনে রাখে। তাহলে রেস্ট্রিকশন মানে যাতে কোনো ভুলভ্রান্তি না হয় সেই জন্য কড়া একটা ঘেরাটোপ বা লক্ষ্য নজরে রাখে। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কেন রেস্ট্রিকশন বলছি না, এই যে এনজাইমটা ব্যবহার করছি আমরা, এটা ব্যাকটেরিয়ার দেহ থেকে নিয়ে এসে ব্যবহার করছি। তো ভালো কথা, ব্যাকটেরিয়ার দেহ ব্যবহার করছি তো কি হয়েছে? বলছে না, এই জেনারেলি কি করে, কোনো ভাইরাস যদি ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে যায় তাহলে কি করে, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি করে, ভাইরাস মানে ঢুকবে কোনটা, ডিএনএ পার্টটা ঢুকে, তোমরা তো জানো। ভাইরাসের ডিএনএ কে কেটে টুকরো টুকরো করে দেবে, ফলে ভাইরাসটা মরে যাবে। এটা তার নিজের ডিফেন্স মেকানিজম, মানে নিজের আত্মরক্ষার জন্য সে এই এনজাইমটাকে ব্যবহার করে। বোঝা গেছে না যায়নি? এই জন্য এর নাম বলা রেস্ট্রিকশন। আর এন্ডোনিউক্লিয়েজ কেন, না এটা ডিএনএ এর ভিতরে পার্টকে কাটছে বলে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমরা তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কেন বললাম, ক্লিয়ার হয়েছে? পরে আবার ভালো করে বলবো, এখন ইন্ট্রোডাকশন ওভারঅল বুঝবো। আচ্ছা, তাহলে একটা জিনিস জানলাম যে স্যার একটা ডিএনএ এটা টার্গেট পার্ট, স্যার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ব্যবহার করে স্যার আমরা ডিএনএ এর টার্গেট পার্টটাকে কেটেছি, যেহেতু ভেতরে ছিল সেই জন্য এন্ডোনিউক্লিয়েজ। হয়েছে না হয়নি? তাহলে এই ডিএনএ নাম কি বলবো, টার্গেট ডিএনএ। এটা টোটালটা ডিএনএ, এটা টার্গেট ডিএনএ।
বোঝা যাচ্ছে? মানে ডিএনএ এর মধ্যে টার্গেটটা যেটা নিয়েছে। আচ্ছা, টার্গেট ডিএনএ খণ্ডকও বলতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। বুঝছে? আচ্ছা, এইবারে দেখো, একটু মন দিয়ে শুনলে না, একটু ক্রিটিক্যাল টপিকটা, কিন্তু মন দিয়ে শুনলে, ইন্ট্রোডাকশনটা যদি শুনে নাও, পরে ডেটে মনে করবো আমার 11 পড়ার দরকার নেই, সেটা ফিল করবো। আচ্ছা, একটু দেখে নাও। তো এরপরে আমরা আসবো কি, তাহলে টার্গেট পার্ট পেয়ে গেলাম। এবার সংখ্যা বৃদ্ধি করবো। কি করে সংখ্যা বৃদ্ধি করবো দেখো ভালো করে। তো টার্গেট ডিএনএটাকে আমরা সাধারণত যার দেহে রেখে সংখ্যা বৃদ্ধি করবো তাকে কি বলি? পোষক। একটা কুকুর রাস্তায় পড়ে আছে, কি করি বলো? নিয়ে এসে তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, তাহলে কুকুরের পোষ্যটাকে আমি বা তুমি যে আশ্রয় দিয়েছি, তাহলে তার বাড়িতে রেখে পুষছে। সেরকম এই টার্গেট ডিএনএ কে যার দেহে রেখে সংখ্যা বৃদ্ধি করি তাকে কি বলি? পোষক বা হোস্ট। কি বলি? পোষক বা হোস্ট। হয়েছে না হয়নি? এইবারে প্রশ্ন, যে পোষক হিসাবে স্যার কাকে ব্যবহার করা হয় ইন জেনারেল? বলছে যদি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এগুলো, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পোষক হিসাবে ব্যবহার করা হয় ইকোলাইকে। ইকোলাই, বোঝা গেছে না যায়নি? যদি টার্গেট পার্টটা প্রোক্যারিওটিকের পার্ট হয় তাহলে আমরা পোষক হিসাবে কাকে ব্যবহার করব? ইন জেনারেলি ইকোলাইকে। হয়েছে? আচ্ছা, যদি ইউক্যারিওটিক পার্ট হয় টার্গেট ডিএনএটা, কোনো ইউক্যারিওটিক অংশ হয় বা ইউক্যারিওটিক ডিএনএ পার্ট হয়, তাহলে কি বলবো? তখন ব্যবহার করব কাকে? ইস্টকে। হয়েছে না হয়নি? তাহলে পোষক হিসাবে কাকে ব্যবহার করব বলো? প্রোক্যারিওটিক হলে তাদের ক্ষেত্রে। আবারও বলছি শোনো, যদি টার্গেট ডিএনএটা প্রোক্যারিওটিকের অংশ হয়, বোঝা গেছে না যায়নি? তখন আমরা ব্যবহার করব কাকে? ইকোলাইকে ব্যবহার করব পোষক হিসাবে, মানে ওই টার্গেট ডিএনএটা ইকোলাই দিয়ে রেখে সংখ্যা বৃদ্ধি করব। বোঝা গেছে? আর যদি ইউক্যারিওটিকের কোনো পার্ট হয় তখন আমরা একে ব্যবহার করব ইস্টকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে পোষকের কাজ কি না, এর দেহে থেকে স্যার ভালো করে শুনবে, স্যার এর নিজস্ব ডিএনএ আছে, আরে ইকোলাই পোষক, এর নিজস্ব ডিএনএ আছে, তাহলে ওর মধ্যে যদি স্যার টার্গেট ডিএনএটাকে আমরা ঢুকিয়ে দেই, স্যার দেখবো কি, তাহলে ওর ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টার্গেট ডিএনএটাও সংখ্যা বৃদ্ধি হবে। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে স্যার ওটাকে ঢুকে দিলে কি হবে? যত ইকোলাই সংখ্যা বাড়বে তার ডিএনএ সংখ্যাও বাড়বে আর টার্গেট ডিএনএ সংখ্যাও বাড়বে, এইভাবে অসংখ্য ডিএনএ তৈরি হবে। হ্যাঁ কি না? কিন্তু স্যার একটা সমস্যা আছে, স্যার আপনি তো টার্গেট ডিএনএটাকে সরাসরি ঢোকাননি। ভালো করে শুনবে, দেখো টার্গেট ডিএনএ কে আমরা সরাসরি পোষকের দেহে ঢোকাতে পারবো না। কেন পারবো না? কিছু সমস্যা আছে। কি সমস্যা একটু পরে বলবো। হয়েছে না হয়নি? টার্গেট ডিএনএ কে যদি সরাসরি, একটু জাস্ট শর্ট কনসেপ্ট দিই, একটু পরে ডিটেলস বলবো। টার্গেট ডিএনএ কে যদি সরাসরি আমরা পোষকের দিয়ে ঢোকাই, এই টার্গেট ডিএনএ এর কোনো সংখ্যা বৃদ্ধি হবে না। হয়েছে? শুধু এটা জেনে রাখো, একটু পরে বুঝতে পারবে কেন সংখ্যা বৃদ্ধি হবে না, কি ব্যাপার। তো তাহলে টার্গেট ডিএনএ কে আমরা কি করব? ভেক্টরের ডিএনএ এর সঙ্গে যুক্ত করব। বলছি স্যার ভেক্টর মানে কি? ভেক্টর কি আমাদের সেই নায়ক টায়ক ভেক্টর নাকি? না, আর একটা ভেক্টর আছে, তোমার বাহক ভেক্টর আছে, ফিজিক্সের ভেক্টর আছে, ছেড়ে দাও। তো এখানে স্যার ভেক্টর কি? এখানে ভেক্টর কি? বলছে স্যার ভেক্টর হচ্ছে, মন দিয়ে শুনবে, ভেক্টর হচ্ছে স্যার একটা ডিএনএ, ডিএনএ খন্ড বা একটা ডিএনএ পার্ট। বলছে যে স্যার ডিএনএ পার্ট, তাহলে এটা অ্যাকচুয়াল ভেক্টর। হ্যাঁ, মন দিয়ে শুনবে, এটা তাহলে একটা ভেক্টর। স্যার এটা যদি ভেক্টর হয়, এখানে দেখো মন দিয়ে শুনো, আমাদের এই যে রেস্ট্রিকশন এনজাইম বলছি না, হ্যাঁ, একটা ডিএনএ কিছু জায়গা আছে যাদেরকে রেস্ট্রিকশন সাইড বলি, মানে ওই সাইডে ওই এনজাইম গুলো কাজ করতে পারে। আবারও বলছি শোনো, রেস্ট্রিকশন এনজাইমের ভাগ আছে, আমি ডিটেলস বলবো না, এখন গুলিয়ে যাবে, শুধু কনসেপ্টটা জেনে নাও। রেস্ট্রিকশন এনজাইমের আছে ইকো আর1, ব্যামেজ1, হেন্সি, এগুলো আছে। তো রেস্ট্রিকশন এনজাইম কিন্তু সব জায়গায় কাজ করতে পারে না, কথাটা বোঝা গেছে না জানি? রেস্ট্রিকশন এনজাইম এই ডিএনএ যে জায়গায় কাজ করবে তাকে আমরা কি বলবো? রেস্ট্রিকশন সাইট। বা বলতে পারো, ছেড়ে দাও, মাল্টিপল ক্লোনিং সাইট বলা যায়, এত দরকার নেই, রেস্ট্রিকশন সাইট। হয়েছে? তো ভেক্টরটা কি করে তৈরি ঘটে দেখো ভালো করে। ধরো এটা একটা ডিএনএ পার্ট, এই ডিএনএ পার্টকে কি করবে?
রেস্ট্রিকশন এনজাইম ওর উপর কাজ করাবে। বুঝতে পারছো না পারোনি? এবার প্রশ্ন, এই ডিএনএ কিন্তু সব জায়গায় কাটবে না। এই ডিএনএ বলো সব জায়গায় কিন্তু রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারবে না। কি করবে তাহলে? যে জায়গাটায় কাটতে পারে সেই জায়গাটাকে বলছি কি রেস্ট্রিকশন সাইট। তাহলে এই জায়গাটাকে কি করলো? কেটে ফেললো। তাহলে কেটে ফেললে কি সৃষ্টি হবে? এরকম একটা অংশ সৃষ্টি হবে, তাই কি না? এই অংশটার নাম কি তাহলে? রেস্ট্রিকশন সাইট। কেন রেস্ট্রিকশন সাইট? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এই অংশ কাটার ফলে যে সাইট তৈরি হবে তাকে বলছি রেস্ট্রিকশন সাইট। বোঝা যাচ্ছে না যায়নি? এটাও 2020 সালে সামথিং এসেছিল 1 নম্বরের প্রশ্ন, রেস্ট্রিকশন সাইট কি। তাহলে ভেক্টরের, মন দিয়ে শুনবে আবার বলছি, তাহলে একটা ভেক্টর, ভেক্টরের এই ভেক্টর হচ্ছে একটা ক্ষুদ্র ডিএনএ যার মধ্যে আমরা টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্ত করি, করে তাকে কোষকে দিয়ে প্রবেশ করাবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ভেক্টর কি? তাহলে ভেক্টর হলো, এটা মনে রাখার দরকার নেই, এটা আমি এমনি কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্টের জন্য দিলাম। তাহলে তুমি বলবো এরকম একটা ডিএনএ কোথা থেকে তৈরি হলো? তাহলে ভেক্টর হলো একটা কি বলো? একটা ডিএনএ খণ্ডক যার মধ্যে টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে প্রশ্ন দেখো ভালো করে শুনবে। তাহলে ভেক্টরের যে অংশে টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্ত করা হয় তাকে কি বলছি আমরা? রেস্ট্রিকশন সাইট। এই অবধি ক্লিয়ার না? আগে কোনো কনসেপ্ট থেকে গেল দেখো বলে দেবো, কারণ পেছনে যদি থেকে যায় টেনশন চলে আসবে, আর হবে না, শেষ হয়ে গেল। কার কনসেপ্ট কোনটা সমস্যা হচ্ছে বলে আরেকবার বলবো, হয়েছে? কোথাও একটু ব্যাকে বলতে হবে, বলো, বলে দিচ্ছি। এই অবধি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা বলতে চাইছি টার্গেট ডিএনএ কে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাটলাম। কাটার পর কি করলাম স্যার? না, একটা ভেক্টরের রেস্ট্রিকশন সাইডের মধ্যে টার্গেট ডিএনএ কে প্রবেশ করালাম। এবারে মন দিয়ে শোনো, তাহলে স্যার দুটো আলাদা তো ডিএনএ, এটা একটা আলাদা ডিএনএ, এটা একটা আলাদা ডিএনএ, তাহলে প্রবেশ করালে স্যার দুটো ডিএনএ এর কম্বিনেশন তৈরি হবে। তখন এই ডিএনএ কে বলবো কি? রিকম্বিনেন্ট ডিএনএ। হয়েছে না হয়নি? এবারে প্রশ্ন, এই টার্গেট ডিএনএ এর সঙ্গে ভেক্টর ডিএনএ কে যুক্ত করতে গেলে আমরা ধরো কারোর সঙ্গে কাউকে যুক্ত করতে গেলে আঠা ব্যবহার করি, হ্যাঁ কি না? গ্লু। সেরকম লাইগেজ একটা উৎসেচক যেটা কি করে? টার্গেট ডিএনএ এর সঙ্গে ভেক্টর ডিএনএ কে বলো যুক্ত করতে সাহায্য করে। এবারে প্রশ্ন, তুমি ভাববে একটু ডিটেলস যদি দেখো যে স্যার যুক্ত কি করে করবে, তার প্রসেস কি? দেখো, এটা একটা ডিএনএ, তাহলে এখানে অসংখ্য নিউক্লিওটাইড আছে। ডিএনএ মানে কি? আমরা বলি না ডিএনএ যে পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার হুইচ আর অ্যাটাচড বাই ফসফোডাইএস্টার বন্ড। ডিএনএ একটা একাধিক নিউক্লিওটাইড যুক্ত গঠন যেগুলি ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। তো প্রশ্ন, যে এখানে ধরো 500 নিউক্লিওটাইড আছে, ভেবে নাও, আমি একটু কল্পনা করো, এখানে ধরো 10টা নিউক্লিওটাইড আছে, তাহলে এই দুটা নিউক্লিওটাইডকে জুড়তে গেলে লাইগেজ কোন বন্ধনীর সাহায্য নেবে? বলো 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 বলো, কোন বন্ধনীর সাহায্য নেবে? তাহলে এখানে ধরো এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, একে জুড়তে গেলে কোন বন্ধনীর সাহায্য নেবে? বলো, ফসফোডাইএস্টার বন্ড, হ্যাঁ কি না? ফসফোডাইএস্টার বন্ড। তাহলে লাইগেজ এনজাইম কোন বন্ধনী সৃষ্টির মাধ্যমে টার্গেট ডিএনএ এর সঙ্গে ভেক্টর ডিএনএ কে যুক্ত করতে সাহায্য করে? বন্ধনীর নাম কি হবে তাহলে? বলো, ফসফো। এটা ডিটেইলস প্রশ্ন, এগুলো নিড লেভেলে আছে। ফসফো ডাইএস্টার বন্ড হয়েছে। এই জন্য আমরা লাইগেজ কে বলতে পারি আণবিক আঠা বা মলিকুলার গ্লু। হয়েছে না হয়নি? এ অবধি ক্লিয়ার? এ অবধি ক্লিয়ার না আবার বলবো? তাহলে লাইগেজ এনজাইমকে আমরা কি বলছি তাহলে? মলিকুলার গ্লু বা আণবিক আঠা। কেন আণবিক আঠা বলছি? না, এটি ভেক্টর ডিএনএ এর সঙ্গে টার্গেট ডিএনএ কে যুক্ত করতে সাহায্য করে। কোন বন্ধনীর মাধ্যমে? ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা তথ্য একটু আমরা সামনে অ্যাড করে দেই। তোমরা জানো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ থেকে নির্দিষ্ট খণ্ডকে পৃথক করে, তো এই জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আমরা বলবো কি আণবিক কাঁচি বা আণবিক ছুরি। কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে যেমন কাটা হয়, সেরকম এই এনজাইম দিয়ে ডিএনএ এর একটা নির্দিষ্ট খণ্ডককে কাটা হয়। এই জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে বলছি কি বলো? আণবিক কাঁচি বা আণবিক ছুরি বা মলিকুলার সিজার অথবা মলিকুলার নাইফ। বুঝছে? এই অবধি আমাদের তাহলে হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে লাইগেজ দ্বারা টার্গেট ডিএনএ এর সঙ্গে ভেক্টর ডিএনএ কে যুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ
তৈরি করেছি। এই অবধি ক্লিয়ার? প্রায় হয়ে গেছে, একদম সহজ। এই অবধি হয়েছে তো? এরপর এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা পোষক হিসাবে ইকোলাই হোক বা ইস্ট হোক, সেটা টার্গেট ডিএনএটা কি পার্ট সেই অনুসারে, প্রোক্যারিওটিকের পার্ট হলে ইকোলাই, ইউক্যারিওটিকের পার্ট হলে ইস্টের দেহে প্রবেশ করিয়ে দিলাম। হয়েছে? হ্যাঁ কি না? এইবারে প্রবেশ করিয়ে ওই পোষকটাকে তার কালচার মিডিয়ামে ছেড়ে দিলাম। হয়েছে? এই ইকোলাইটা যত বৃদ্ধি পাবে, সংখ্যা বৃদ্ধি পাবে, আমরা জানি ইকোলাই কত সময়ে সংখ্যা বৃদ্ধি পায়, বলো? ইকোলাই নর্মালি কি করে, বলো বলো? ইকোলাই কি করে সংখ্যা বৃদ্ধি পাবে? কত? 15 থেকে 30 মিনিট লাগে। একটা প্রোক্যারিওটিক অর্গানিজম সংখ্যা বৃদ্ধি করতে লাগে 15 থেকে 30 মিনিট। ইস্টে 90 মিনিটে ডবল হয়, আর ইউক্যারিওটিক হলে 24 ঘন্টায় ডবল হয়। হয়েছে? সেল সাইকেলে পড়েছিলাম। তাহলে কালচার মিডিয়ামে রাখা মানে ইকোলাই যত সংখ্যা বৃদ্ধি পাবে তত তার নিজস্ব ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না? তার সঙ্গে সঙ্গে রিকম্বিনেন্ট ডিএনএটাও সংখ্যা বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না? ইকোলাইর এটা নিজস্ব ডিএনএ, এটা রিকম্বিনেন্ট ডিএনএ। এবারে প্রশ্ন, যে ইকোলাইর নিজস্ব ডিএনএ সংখ্যা বৃদ্ধি পেতে পেতে তার সঙ্গে সঙ্গে কি হবে? রিকম্বিনেন্ট ডিএনএটাও সংখ্যা বৃদ্ধি পাবে। হয়েছে না হয়নি? এর ফলে আমরা অসংখ্য রিকম্বিনেন্ট ডিএনএ পাবো, হ্যাঁ কি না? এই ডিএনএ থেকে আমরা কি করব? রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে কি করব? আমরা টার্গেট ডিএনএ কে পৃথক করে নেব। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখা, একটা টার্গেট ডিএনএ থেকে কিভাবে আমরা অসংখ্য টার্গেট ডিএনএ পেলাম। হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? এইবারে আমরা এই পদ্ধতিকে আমরা ক্লোনিং ও বলতে পারি। ক্লোনিং, ক্লোনিং, ক্লোনিং কেন বলছি? তোমরা যদি জেরক্স দোকানে যাও, ধরো বায়োলজির ভাষায় বলো যে এই পেজটার কয়েকটা ক্লোন করে দিন তো। ক্লোনিং মানে হচ্ছে জাস্ট লাইক কপি, মানে একটা ডিএনএ বা জিন থেকে বা কোষ থেকে হুবহু একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য ডিএনএ বা জিন বা কোষ তৈরির পদ্ধতিকে বলছি ক্লোনিং। বুঝা গেছে? এটা কোষের মধ্যে হলে সেল বেস ক্লোনিং, বাইরে হলে পিসিআর। পরে পড়বো, পরে পড়বো। বুঝছে? হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম বললাম না তো? এই অবধি হয়েছে? তাহলে এইবারে আমরা জানবো প্রথম যে স্যার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কাকে বলবো? এবার পড়ানো শুরু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাকে বলবো? তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে ভেক্টরের দেহে টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্তির মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন মানব কল্যাণমূলক কাজে ব্যবহার করার পদ্ধতিকেই বলছি বায়োটেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বোঝা যাচ্ছে না যায়নি? আণুবীক্ষণিক ডিএনএ বা ভেক্টর ডিএনএ এর মধ্যে টার্গেট ডিএনএ কে অন্তর্ভুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন মানব কল্যাণমূলক কাজে ব্যবহার করার পদ্ধতিকেই বলছি কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হয়েছে? হয়েছে না হয়নি? এইবারে প্রশ্ন, যে স্যার সব ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন বলছি? দেখো, জিন লেভেলে একটা জিনের পার্টকে অন্য ডিএনএ পার্টে ঢুকিয়েছে, ইঞ্জিনিয়ারিং এর মতো কাজ হচ্ছে না? পরে করবো আমরা এইগুলো পরে। হয়েছে? এই অবধি হয়েছে? নেক্সট আমরা পড়বো কি, যে স্টেপস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলো কি কি, এইটাই পুরোটা, যেটা ইন্ট্রোডাকশনে বলেছিলাম, এখন আবার একবার বলে দেবো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলো কি কি? ফার্স্ট কি? 1 নম্বর, ফার্স্ট আমরা কাকে কাকে সিলেকশন করব? মন দিয়ে ভালো করে শোনো, যে কার দেহ থেকে আমরা ডিএনএ পার্টটা নিয়ে সংখ্যা বৃদ্ধি করব স্যার, আর পোষক হিসাবে স্যার কাকে ব্যবহার করব, হ্যাঁ সেটাকে আগে আমাকে ঠিক করতে হবে, হ্যাঁ কিনা? তাহলে প্রথমে দাতা এবং গ্রহীতা কে সিলেকশন করতে হবে, অর্থাৎ
কার দেহ থেকে ডিএনএ নেব এবং পোষক হিসাবে কার দেহে ডিএনএটার সংখ্যা বৃদ্ধি করব, সেটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে দাতাকে সিলেক্ট করতে হবে আর পোষককে সিলেক্ট করতে হবে। হয়েছে? সেকেন্ড, এরপর সঠিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে ডিএনএ থেকে টার্গেট ডিএনএ খণ্ডককে পৃথক করা হয়। সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার সঠিক টঠিক কেন বললেন, তাহলে কি বেঠিকও কিছু আছে? অবশ্যই আছে, পরে পড়বো, এখন নয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের ভাগ আছে, টাইপ 1 2 3 4 পর্যন্ত হায়ার ক্লাসগুলোতে আছে, তোমাদের এত নেই। হয়েছে? টাইপ 2 টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে ডিএনএ থেকে কোন পার্টটাকে পৃথক করতে হবে, সেই টার্গেট পার্টটাকে পৃথক করার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কে? টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আবারও বলছি, চারটার মধ্যে একটা পার্টিকুলার পার্টকে পৃথক করতে যে উৎসেচক সব থেকে বেশি উপযোগী, তার নাম হচ্ছে টাইপ 2। বলছে স্যার বাকিগুলা কি করে? যেমন টাইপ 1 সে কি করে জানতো? ধরো টার্গেট ডিএনএটা এইটা, ভেবে এই সাদাটা হচ্ছে টার্গেট ডিএনএ। টাইপ 1 কি করে? হ্যাপাজার্ডলি কাটে, মানে এলো পাথারি ভাবে দাও কাটে দিকে আমরা টার্গেট ডিএনএ কে 3 পিস করে দিচ্ছি। বুঝতে পারছো না পারেনি? তাহলে প্রশ্ন হচ্ছে কি, আর টাইপ 2 হলে পার্টিকুলার খণ্ডকে কাটবে। আচ্ছা, পরে আমরা আসবো ওগুলোর সম্বন্ধে। হ্যাঁ, তো আমরা বলতে চাইছি কি, তাই এই জন্য সঠিক কথাটা বললাম। বোঝা গেছে না? যায়নি? আবার টাইপ 4 কি করে? এত লাগবে না তোমাদের, আরএনএ ডিএনএ ডুপ্লেক্স কে কাটে, যাকে তাকে কাটতে পারবে না। মানে আরএনএ এর সাথে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে, যে ডুপ্লেক্সটা হচ্ছে না, সেই ডুপ্লেক্স কে কাটে, শুধু ডিএনএ কে কাটতে পারবে, হাইব্রিড ডিএনএ কে কাটে। এগুলো লাগবে না, আমরা পরে পড়বো, এগুলো নেই তোমার সিলেবাসে, ভয় করারও দরকার নেই। হয়েছে না? হয়নি? শুধু একটু কনসেপ্ট জানতে হবে আমাদের। তোমাদের ধরো প্রশ্ন দিল যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মধ্যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোন টাইপের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বেশি ব্যবহার করি, কি হবে? টাইপ টাইপ 2। হয়েছে? আচ্ছা, এইবারে সেকেন্ড পয়েন্ট হয়ে গেল তাহলে নাকি? সঠিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে ডিএনএ থেকে টার্গেট ডিএনএ কে পৃথক করলাম। এরপর থার্ড, এরপর ভেক্টর ডিএনএ এর সঙ্গে টার্গেট ডিএনএ কে লাইগেজ উৎসেচকের মাধ্যমে যুক্ত করে দিলাম। এর ফলে তৈরি হলো কি? রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ কি না? দুটো ডিএনএ এর কম্বিনেশন আগে বলেছি। তারপর এরপর রিকম্বিনেন্ট ডিএনএ কে কার দেহে? পোষকের দেহে, সেটা ইকোলাই কিংবা ইস্টের দেহে অন্তর্ভুক্ত করে ওই পোষকটিকে তার কালচার মিডিয়ামে প্রবেশ করানো হয়। 5 নম্বর, কালচার মিডিয়ামে পোষকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ডিএনএ এবং রিকম্বিনেন্ট ডিএনএ পার্টিও সংখ্যা বৃদ্ধি করতে থাকে। একটা থেকে যদি 20টা ইকোলাই তৈরি হয়, তাহলে 20টা তার ডিএনএ হবে, 20টা রিকম্বিনেন্ট ডিএনএ হবে। হয়েছে না? হয়নি? এরপর আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ কে টার্গেট ডিএনএ থেকে সরি এরপর আমরা কি করব? এর ফলে অসংখ্য রিকম্বিনেন্ট ডিএনএ পাবো। হ্যাঁ, এই রিকম্বিনেন্ট ডিএনএ থেকে টার্গেট ডিএনএ কে পৃথক করে নেব, ফলে টার্গেট ডিএনএ এর অসংখ্য ক্লোন বা খণ্ডক পেলাম, বা কপি পেলাম। খণ্ডক বলাটা ভুল, কপি পেলাম। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে কি কার ধাপ বলো? বলো, বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা কমন স্টেপ। তন্ময়, হয়েছে? কোনো সমস্যা আছে কিনা দেখো, বলে দিচ্ছি। হয়েছে? এখানে হচ্ছে বলে নয়, তোমাদের প্রায়োরিটি আগে, ও হোক, কোনো আবার বলতে হবে। হয়েছে? আচ্ছা, এইবারে আমরা চলে আসি নেক্সট যেটা পড়বো, সেটা এটা ক্লিয়ার হয়েছে তো? এইবার আমরা পড়বো কি, যে এনজাইম, different enzyme which is responsible for the biotechnology process। কোন কোন এনজাইম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করা হয়। চলে আসি ফার্স্ট এনজাইম। এখানে এনজাইম বলতে যাকে ব্যবহার করা হবে, 1 নম্বর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। সব আগে বলেছি, এটা যে কষ্ট করে শুনে নিয়েছে দেখবে সব বলা আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আমরা
চলে আসছি যে যে স্যার ডিএনএ থেকে একটি নির্দিষ্ট খণ্ডকে কাটতে এই এনজাইমকে স্যার ব্যবহার করা হয়। যে এনজাইম ব্যবহার করা হয় তার নাম কি? নিউক্লিয়েজ। হয়েছে? এই নিউক্লিয়াস স্যার দু ধরনের হয়, একটা এন্ডোনিউক্লিয়েজ, একটা এক্সোনিউক্লিয়েজ। যে উৎসেচক ডিএনএ এর বাইরের পার্টকে কাটবে তাকে বলছি কি? এক্সোনিউক্লিয়েজ। আর যে টার্গেট ডিএনএ এর ভেতর পার্ট থেকে কাটবে তাকেই বলছি কি? এন্ডোনিউক্লিয়েজ। হয়েছে? এরপর আসবো, এই এনজাইমটি সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়ার দেহে ভাইরাস আক্রমণকে প্রতিরোধ করার জন্য। এই এনজাইমটি কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়ার দেহে পাওয়া যায় ভাইরাস আক্রমণকে প্রতিরোধের জন্য। এই জন্য এই এনজাইমের নাম কি? রেস্ট্রিকশন। হয়েছে? আর ডিএনএ এর একটি নির্দিষ্ট খণ্ডকে কাটে, ভেতরের খণ্ডকে কাটে বলে এর নাম কি? এন্ডোনিউক্লিয়েজ। হয়েছে না হয়নি? এবারে তোমাদের প্রশ্ন হবে, স্যার সব বুঝতে পেরেছি স্যার, সব ঠিক আছে, এটা ব্যাকটেরিয়া স্যার, তার ডিএনএ এর মধ্যে স্যার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আছে, তারা ডিএনএ তৈরি করছে স্যার, বা ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে তৈরি করছে। হ্যাঁ, তৈরি করলে সে নিজের ডিএনএ কে কাটতে পারেনি কেন? তো নিজের ডিএনএ কেও কাটতে পারে। কথাটা বোঝা যাচ্ছে না যায়নি? একটা ছুরি দ্বারা মাংসও কাটা যায়, সবজিও কাটা যায়। তাহলে সে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ যদি একটা ব্যাকটেরিয়া তৈরি করে, তাহলে কেন সে শুধু ভাইরাল ডিএনএ কে কাটবে? তার নিজের ডিএনএ কেও তো কাটতে পারে। বোঝা যাচ্ছে না যায়নি? তার জন্য ব্যাকটেরিয়া একটা প্রোটেকশন লাগিয়ে রাখে, কি? মিথাইলেশন করা। মানে ডিটেলস বলবো না, শুধু কনসেপ্টটা জেনে রাখো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি করে? যে জায়গাগুলোকে কাটতে পারে না, যার প্রতি উইক, সেটা হচ্ছে কি? CH3 মিথাইল গ্রুপ যদি যুক্ত থাকে ডিএনএ এর মধ্যে, এই পুরাটাকে, যে অংশটা কাটিং সাইড, মানে যে অংশটা কাটে, ধরো এই জায়গাটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটে, সেই জায়গায় কি করে? মিথাইলেশন করা থাকে, মিথাইল গ্রুপ যুক্ত। আর মিথাইলেশন করা থাকলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ওই অঞ্চলকে কাটতে পারবে। বোঝা গেছে না যায়নি? এটা একবার মেডিকেলে ছিল, আমার মনে হয় 17-18 প্রশ্ন ছিল। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কেন ব্যাকটেরিয়ার ডিএনএ কে কাটতে পারে না? কারণ কি বলো? এগুলো নোটে পাবে না। মিথাইলেটেড করার জন্য, বা মিথাইলেশন থাকে। কাটিং সাইড, যে জায়গাটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটে, সেই জায়গায় কি থাকে? মিথাইলেটেড থাকে, বা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, এই জন্য সে কাটতে পারে না। ক্লিয়ার হয়েছে? এইবারে সাধারণত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ 4 ধরনের হয়, এটা তোমার সিলেবাসে নেই। বুঝছে? কি কি? টাইপ 1, 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 কি করে? আমাদের এইটা শুধু একটু মনে রাখো যে এদের মধ্যে আমরা বায়োটেকনোলজিতে যে এনজাইমটাকে সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে টাইপ 2। বুঝছে? এটা একটা নির্দিষ্ট ডিএনএ খণ্ডকে কাটে। আমি সেই টার্মগুলো এখন বলছি না, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, হ্যাঁ, এখন টার্মগুলো বললে বুঝতে পারবে না, সেই জন্য পরে আমরা বলবো। বুঝতে? আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। আর বাকিগুলো এতটা উপযোগী নয়। যেমন টাইপ 1 হেপা জার্লি কাটে, বুঝতে পেরেছো? টাইপ 2 সেও দেখবে স্পেসিফিক সাইটকে কাটতে পারে না। হ্যাঁ, আর এ কি করে? 4 কি করে? ডিএনএ আরএনএ ডুপ্লেক্স কে কাটে। মানে ওই যে ডিএনএ সঙ্গে আরএনএ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, তো সেই আনটা তৈরি হয়ে পৃথক হবে, তো হওয়ার আগে ওই পার্টটাকে কাটতে সাহায্য করে। ডুপ্লেক্স মানে বুঝেছো তো? দুজন হাইব্রিড হয়েছে। তো আমরা মনে রাখবে যে টাইপ 2 কে সবথেকে বেশি ব্যবহার করা হয়। হয়েছে? আচ্ছা, তাহলে এটা আমার একটা এনজাইম হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। সেকেন্ড পড়বো আমরা যে এনজাইমের সম্বন্ধে, তার নাম কি বলো? নিজেরা তো জানো, লাইগেজ। লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম কি বলবে তাহলে? এইখান থেকেই বলতে পারবে। লাইগেজ হলো এমন একটা এনজাইম যেটা টার্গেট ডিএনএ এর সঙ্গে রিকম্বিনেন্ট, সরি, ভেক্টর ডিএনএ কে যুক্ত করে। এর ফলে যে ডিএনএ তৈরি হয় তার নাম কি বলো? রিকম্বিনেন্ট ডিএনএ। হয়েছে? তাহলে কি করছে? টার্গেট, তাহলে একটা লাইগেজ এনজাইম কি করে? তাহলে
ভেক্টর ডিএনএ এর সঙ্গে টার্গেট ডিএনএ কে যুক্ত করতে সাহায্য করে। এবারে একটু ডিটেলস প্রশ্ন এলে আসতে পারে তোমাদের লেভেলে যে কোন বন্ধনী সৃষ্টির মাধ্যমে হ্যাঁ এটি জোড়ে, সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। কারণ কি, আরে এগুলো তো নিউক্লিওটাইড, একাধিক নিউক্লিওটাইড। ধরে নাও যে এখানে 10টা নিউক্লিওটাইড আছে, এই ক্ষুদ্র ডিএনএ ভেক্টর ডিএনএ এর মধ্যে 100টা নিউক্লিওটাইড আছে, তাহলে এর সঙ্গে এর জুড়তে গেলে কি হবে, নিউক্লিওটাইডের সঙ্গে আর একটা নিউক্লিওটাইড জুড়ে যে বন্ধনীর মাধ্যমে, তার নাম ফসফোডাইএস্টার বন্ধনী। এবার তোমাকে ডিএনএ এর ভৌত গঠন টঠন যদি ডিটেলস হয়, সেগুলো দেখানোর এখানে দরকার নেই কিছু, বুঝছে? নাহলে সে কারো 3 প্রাইমের সঙ্গে অন্যের 5 প্রাইম কিভাবে বন্ধনী তৈরি হচ্ছে, জল বেরিয়ে যাবে, সেগুলো বলে এখানে লাভ নেই, বুঝছে? শুধু এই টার্মটা মনে রাখো, ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়, বুঝছে? আচ্ছা, এরপর নেক্সট একটা এনজাইম আছে, সেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ এখানে নেই, তোমরা এটাকে একটু হালকা ইনফরমেশন মনে করে ধরে রাখো, পরে যখন পড়াবো বুঝতে পেরে যাবে, এই চ্যাপ্টারেই আছে। ট্যাগ পলিমারেজ কোষের বাইরে, বুঝতে পেরেছো, কোষের বাইরে ডিএনএ সংখ্যা বৃদ্ধির সময়, তোমরা তো এটা এই যে ডিএনএ পার্টটা সংখ্যা বৃদ্ধি করলে কোথায়, ইকোলাইয়ের মধ্যে, নাকি না? কোষের মধ্যে ডিএনএ সংখ্যা বৃদ্ধি হলে তাকে কি বলি জানো, এই যে পদ্ধতিটা যেটা আমরা বললাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ওটাকে আমরা সেল বেস ক্লোনিংও বলতে পারি। সেল বেস ক্লোনিং কেন, আরে একটা ডিএনএ থেকে অসংখ্য ডিএনএ তৈরি করছে একই বৈশিষ্ট্য সম্পন্ন, এটা ক্লোনিং। কোষের মধ্যে হলে সেল বেস, কোষের বাইরে হলে পিসিআর, নাকি না? পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা পরে পড়বো। এই পিসিআর এর ক্ষেত্রে একটা এনজাইম ব্যবহার করা হয়, তার নাম ট্যাগ পলিমারেজ। আমি বেশি ডিটেলস এটা বোঝাতে পারতাম, কিন্তু বলে দিলে কি হবে, পরের ডেটে পড়বো। পিসিআর পরের ডেট গুলোতে আছে, এখন এগুলো বললে কি হবে বলতো, নিজের মানে এই থেকে ছিটকে যাবে, হয়েছে? ট্যাগ পলিমারেজ কি হলো তাহলে, ট্যাগ পলিমারেজটা যে পিসিআর এর ক্ষেত্রে কি হয়, ডিএনএ তৈরিতে সাহায্য করে, বা পিসিআর এ কি হয়, নিউক্লিওটাইড গুলোকে জুড়তে সাহায্য করে যে এনজাইম, তার নাম ট্যাগ পলিমারেজ। মানে তোমাকে একটু বলে দিলে, হালকা বলেই দিই যে এটা একটা ডিএনএ ধরো, আচ্ছা, কোষের বাইরে মানে তো তোমাকে ডিএনএ খন্ড, ডিএনএ তন্ত্রীকে ভাঙতে হবে, তো তন্ত্রী দুটোর মাঝে হাইড্রোজেন বন্ধনী গুলোকে ভাঙতে হবে, তাহলে কি করে বলতো, হিট দিতে হবে। সেখানে তো কোনো, এদের হলে তো এনজাইম দ্বারা হয়ে যেত, হিট দিতে গেলে কি হবে, দুটো ডিএনএ তন্ত্রী এইভাবে পৃথক হয়ে যাবে। কত ডিগ্রি দিতে হবে হিট, বলছি স্যার 90 থেকে 95 মতো দিতে হবে, দিলে পৃথক হয়ে গেল। এবারে এত হিটে তুমি বাইরে থেকে নিউক্লিওটাইড সাপ্লাই দেবো, জুড়ে জুড়ে যাবে, এত হিটে কোনো জুড়তে পারবে না কোনো এনজাইম। আমাদের দেহের মধ্যে এনজাইম গুলো সাধারণত সব থেকে ভালো কাজ করে 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এ তো আছে 90 থেকে 95, তাহলে ওই ডিএনএ গুলো জুড়বে কি করে? ও জোড়ার জন্য তুমি আমাদের দেহ থেকে এনজাইম বের করে জুড়বো ভাবো, কোনো হবে না। এনজাইম 60 ডিগ্রির পরে ডিন্যাচুরেট হয়ে যায়, এনজাইমের প্রোটিন পার্টের ভাঙন দেখা যায়, তোমরা জানো। তাহলে কোন এনজাইম ব্যবহার করবো কোষের বাইরে হলে, বলছে না একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া বাঁচে প্রায় 100 ডিগ্রি তাপমাত্রায়, 95 থেকে 100 উষ্ণ প্রস্রবণে থাকে তারা। সেই ব্যাকটেরিয়া আবিষ্কার করলো ক্যারিমোলিস, কি না বলছে, এটার নাম থার্মাস অ্যাকোয়াটিকাস। তার দেহে যদি সে যদি বাঁচতে পারে, তাহলে তার ডিএনএ তৈরি ঘটে, আরএনএ তৈরি ঘটে, প্রোটিন তৈরি ঘটে, তাহলে ওই তাপমাত্রায় সেই এনজাইম কাজ করছে। সেই জন্য সে কি করলো, ওই তার দেহ থেকে একটা উৎসেচক নিয়েছে, তার নাম ট্যাগ পলিমারেজ। সেই ট্যাগ পলিমারেজ কি করবে, নিউক্লিওটাইড তুমি বাইরে থেকে সাপ্লাই দিলেই দেখবে এগুলোকে জুড়ে 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 চলে যাচ্ছে, ফলে কি হবে, ডিএনএ তৈরি হয়ে গেল দুটো। পরে আসবো আমরা, এখানে একটু হালকা কনসেপ্ট রাখো। তাহলে কি এলো, তাহলে ট্যাগ পলিমারেজ তুমি ভাবো কোষের বাইরে ডিএনএ কি হবে, সংখ্যা বৃদ্ধিতে বা ডিএনএ সংখ্যা বৃদ্ধিতে এটি সাহায্য করছে, হয়েছে? বা ডিএনএ সংখ্যা বৃদ্ধির জন্য নিউক্লিওটাইড গুলোকে জুড়তে সাহায্য করে, এটা মনে রাখার দরকার নেই, এটা আমরা পরে পড়াবো ডিটেলস, হয়েছে? আচ্ছা, এছাড়াও আর একটা এনজাইম আছে, তার নাম কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। যেখানে লাগছে না, বিভিন্ন ভাবে লাগে, আমরা তো ওভারঅল পড়ছি, এই জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। বন্ধু শোনো, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে, যদি কারোর জেনেটিক বস্তু এমআরএনএ হয়, বুঝেছ, সেখান থেকে ডিএনএ তৈরি করতে হবে। কারণ ধরো প্রোক্যারিওটিক কোনো অর্গানিজমের পার্টকে তুমি ইউক্যারিওটিক কোনো অর্গানিজমে প্রবেশ করিয়ে বা ভ্যাকসিন তৈরি করবো বা যাই হোক, তাহলে তাদের লেভেলে তো এমআরএনএ জেনেটিক বস্তু, আমাদের লেভেলে কে জেনেটিক বস্তু, ডিএনএ।
তাহলে তোমাকে কনভার্ট করতে হবে প্রথমে, বুঝতে পারনি? তাহলে এই এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করতে গেলে কে লাগবে? এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করতে গেলে যে এনজাইম লাগে তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। হয়েছে না হয়নি? তার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। হ্যাঁ, এটা কাদের জানো তো? যারা তোমার ধরো যারা ডিএনএ কিছু ভাইরাস আছে আর কি, বা কিছু ভাইরাস আছে ডিএনএ যুক্ত ভাইরাস, কিছু আরএনএ যুক্ত ভাইরাস, আবার কিছু ভাইরাসকে রেট্রো ভাইরাস বলি। যাদের দেখো আরএনএ ভাইরাস আর রেট্রো ভাইরাসের মধ্যে পার্থক্য কি? আরএনএ যুক্ত ভাইরাসের জেনেটিক বস্তু আরএনএ, রেট্রো ভাইরাসেরও জেনেটিক বস্তু আরএনএ। কিন্তু যারা আরএনএ যুক্ত ভাইরাস, সে আরএনএ থেকে প্রোটিন তৈরি করে, আর যে রেট্রো ভাইরাস সে আরএনএ থেকে সিডিএনএ তৈরি করে, মানে ডিএনএ তৈরি করে। বুঝতে পেরেছ? যেমন আমাদের এইডস এর ভাইরাস, রেট্রো ভাইরাস, সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, ওই জন্য ঢুকে গিয়ে আমাদের দেহে কি করে? আস্তে আস্তে রোগ সৃষ্টি করে না? পড়েছো না? এইচআইভি ভাইরাস বা ক্যান্সার সৃষ্টিকারী কিছু ভাইরাস আছে যেগুলো কি করতে পারে? আরএনএ থেকে সিডিএনএ তৈরি করে, মানে ডিএনএ তৈরি করে। ডিএনএ এর ভাগ আছে বিডিএনএ, সিডিএনএ। যে ডিএনএ আমাদের আইডিয়াল ফর্ম ডিএনএ হচ্ছে, মানে আদর্শ ডিএনএ বিডিএনএ। ওই বিডিএনএটা বিভিন্ন, লাগবে না তোমাদের, ওই বিডিএনএটা বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশন, মানে কোন কোন সময় তাপমাত্রা বা আর্দ্রতা, টেম্পারেচার, সরি তাপমাত্রা, আর্দ্রতা, হ্যাঁ, সল্ট কনসেন্ট্রেশন, এগুলোতে কি হয় জানো তো? একটা ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তরিত হয়। বুঝতে পেরেছো? সেগুলোকেই বলছি কি, কাউকে বলি কি সিডিএনএ, কাউকে জেডিএনএ, এরকম বিভিন্ন আছে, এগুলো বলে লাভ নেই ডিটেলস। আচ্ছা, তাহলে সব বলে দিলে এখানে কি করে পড়বে? বুঝতে পেরেছো? তো এটা গেল। তাহলে যে তুমি শুধু ভাবো কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তোমাদের এইটাই এক লাইন মনে রাখতে হবে যে কোথা থেকে বলো? এমআরএনএ থেকে কি তৈরি করে? সিডিএনএ তৈরি করে যে এনজাইম, তার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কেন কনসেপ্টটা বুঝেছো? বা ডিএনএ তৈরি করে কেন বুঝতে পেরেছো? এমআরএনএ যদি কারো জেনেটিক বস্তু হয় তাকে তো ডিএনএ ফর্মে আসতে হবে, নাহলে সে ইউক্যারিওটিকের ক্ষেত্রে তো উপযোগী নয়। হয়েছে? ব্যাস, এনজাইম গুলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখান থেকে আমি দুটো প্রশ্ন করব। মলিকুলার নাইফ বলে কোন এনজাইমকে? আণবিক কাঁচি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আচ্ছা, আণবিক আঠা বলে কোন এনজাইমকে? লাইগেজকে। আচ্ছা, যদি বলে দুটি ডিএনএ এর মধ্যে ফসফোডাইএস্টার বন্ধনী তৈরিতে কোন এনজাইম সাহায্য করে? লাইগেজ। আচ্ছা, যদি বলে যে এমআরএনএ থেকে সিডিএনএ তৈরিতে কোন এনজাইম সাহায্য করে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। যদি বলে যে সাধারণত পিসিআর এর ক্ষেত্রে একটা এনজাইম ব্যবহার করা হয় পিসিআর এর ক্ষেত্রে, তার নাম কি? ট্যাগ পলিমারেজ। হয়েছে? এটা হয়েছে। এই এনজাইম কিন্তু আমাদের প্রায় প্রায় 70+ তাপমাত্রায় কাজ করতে পারে। হয়েছে? ব্যাস, তাহলে এনজাইম গুলো আমাদের পড়া হলো। আমাদের সিলেবাসে এত যে বললাম, প্রথম পড়া হচ্ছে এই কি না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ। প্রথম পড়া যেটা পড়লাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ। সেকেন্ড পড়া যেটা পড়লাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কোন কোন এনজাইম কিভাবে সাহায্য করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, থার্ড যেটা আমরা পড়বো সেই পার্টটা কি না, সেটা পড়বো ভেক্টর। এইটা সম্বন্ধে একটু যে হালকা পড়েছিলাম না, যে ভেক্টর একটা জিনিসটা পড়ছিলাম কি না, ধপের পড়ছিলাম, যেটা ডিএনএ, যেটা লাইগেজ এনজাইমের মাধ্যমে টার্গেট ডিএনএ এর সঙ্গে যুক্ত করা হয়। টার্গেট ডিএনএ কে ডাইরেক্ট যুক্ত ইকোলয়েড দিয়ে বা পোষকের দিয়ে ঢোকালে তার সংখ্যা বৃদ্ধি হয় না, ভেক্টরের মাধ্যমে নিয়ে গেলে সংখ্যা বৃদ্ধি হয়। এই অবধি জানছিলাম। এইবারে ভাবো যে স্যার একটা ভেক্টরের মধ্যে কি এমন ক্যাপাসিটি আছে, কি এমন জিনিস আছে, টার্গেট ডিএনএ একা এলে সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, কিন্তু ভেক্টরের মারফত এলে হচ্ছে। ভেক্টরে কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো। তাহলে ভেক্টর সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি যে ভেক্টর হলো একটা ক্ষুদ্র ডিএনএ যার সাহায্যে টার্গেট ডিএনএ কে কোষকের দেহে প্রবেশ করানো হয়। ক্লিয়ার হয়েছে? এবার আমরা পড়বো একটা ভেক্টরের কি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা পড়বো কি কি সম্বন্ধে? ভেক্টর। ভেক্টরের কি ফিচার্স গুলো কি কি, ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি। বৈশিষ্ট্যগুলো মন দিয়ে শোনো, পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে বায়োটেকনোলজি সম্বন্ধে। দেখো, ফার্স্ট একটা ভেক্টরে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকবে। বলছে স্যার রেস্ট্রিকশন সাইট আবার কি জিনিস? রেস্ট্রিকশন সাইট হলো একটা ভেক্টরের সেই অঞ্চল যেখানে টার্গেট ডিএনএ কে যুক্ত করা হয়। স্পেসিফিক সাইট অফ ভেক্টর where the target DNA are inserted. হয়েছে?
তাহলে রেস্ট্রিকশন সাইট কি বলছি, তাহলে ভেক্টরের যে অঞ্চলে আমরা টার্গেট ডিএনএ কে যুক্ত করি তাকে বলছি রেস্ট্রিকশন সাইট। স্যার ওই সাইটের নাম কেন রেস্ট্রিকশন সাইট দিলে, অন্য কোনো সাইট দিলে হতো না? কারণ দেখো ভেক্টর একটা পিওর ডিএনএ, গোল ডিএনএ, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এই অঞ্চলটা রেস্ট্রিকশন এনজাইমের কাটার ক্ষেত্রে উপযুক্ত অঞ্চল। এটা মার্কিং করে রেখেছি, মন দিয়ে শোনো, এগুলো একটু জানতে হবে। রেস্ট্রিকশন এনজাইম স্যার কি আছে, এন্ডোনিউক্লিয়াসের ভাগ আছে স্যার, পরে পড়বো আমরা। ইকোআর1, ব্যামেজ, ইকোআর1, ব্যামেজ1, হিন3, বল, এরকম বিভিন্ন ব্যাল1 বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে, স্যাল1, হিন2 এরকম আছে স্যার। তাহলে ওই এনজাইমগুলো এখানে কাজ করবে, প্রত্যেকটা এনজাইমের স্পেসিফিক সাইট আছে, কাজ করলো, কাজ করার ফলে এই ফাঁকাটার অংশটা সৃষ্টি করলো, এটার নাম, এই গ্যাপটার নাম হচ্ছে রেস্ট্রিকশন সাইট। হয়েছে না হয়নি? বিভিন্ন ভাবে বলতে পারো, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা টার্গেট ডিএনএ আর ভেক্টর ডিএনএ কাটার ফলে যে সাইট তৈরি হয় তাকেও রেস্ট্রিকশন সাইট বলি। আবার কেউ বলতে পারে কি যে রেস্ট্রিকশন সাইট হলো এমন একটা সাইট যেখানে টার্গেট ডিএনএ কে যুক্ত করা হয়। এই লেভেলটা তোমাদের সিলেবাসে দেয়নি, এই জন্য এই লেভেলের সংজ্ঞা হয়েছে। আচ্ছা, এইবার আমরা তাহলে এক বা একাধিক কি থাকবে তাহলে বলো, রেস্ট্রিকশন সাইট থাকবে, হ্যাঁ কি না? এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকবে। এবার বলবে স্যার আপনি একাধিক মানে কেন বলছেন, দেখাচ্ছেন একটা, বলছেন একাধিক। দেখো ব্যতিক্রম আছে, একটা ভেক্টর আছে যার দুটা রেস্ট্রিকশন সাইট আছে, যার কি আছে বলো, দুটা রেস্ট্রিকশন সাইট আছে, বুঝতে পেরেছো? মানে সে কি করতে পারে, একদিকে ধরো প্রোক্যারিওটিকের একটা ডিএনএ কে, এটা প্রোক্যারিওটিকের ডিএনএ কে নিল, আর একদিকে ইউক্যারিওটিকের ডিএনএ সংখ্যা বৃদ্ধি করতে পারে। দুটা ডিএনএ কে একসঙ্গে সংখ্যা বৃদ্ধি করতে পারে, দিয়ে কোষকে দিয়ে ঢুকিয়ে দেবে, হয়েছে? তাহলে একসঙ্গে দুটি ভিন্ন প্রজাতির ডিএনএ কে সংখ্যা বৃদ্ধি করে যে ভেক্টর, তার নাম হচ্ছে কি, পরে আমরা আসবো শাটেল ভেক্টর পড়বো, পরে আসবো আমরা। সেই জন্য আমরা কথাটা বলছি কি এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকবে, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তাহলে আমরা কি বললাম, তাহলে তোমরা তো নরমালি দেখছো একটা ভেক্টরে একটা রেস্ট্রিকশন সাইট আছে, তাহলে আমি কেন বলছি এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকবে, মানে একটা ব্যতিক্রমী ভেক্টর আছে তার নাম শাটেল ভেক্টর, পরে পড়বো আমরা, যার দুটো রেস্ট্রিকশন সাইট থাকে, মানে দুটি ভিন্ন প্রজাতির ডিএনএ কে একসঙ্গে ক্লোন করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, দুধারে দুটোকে ইন্ট্রোডিউস করবে করে কোষকে দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে দুদিকে দুটো বাড়বে। হ্যাঁ, যে কোনো পশুকে ঢুকাতে পারো তুমি, যদি প্রোক্যারিওটিকের হয়। ও আচ্ছা, তুমি বলছো এবার পশুটা কাকে ঢুকাবো, হ্যাঁ, সেখানে ওদের পারফেক্ট যেটা হয়, সেখানে ওই যে মানে এমন কোনো সমস্যা হবে না, হয়েছে? সেক্ষেত্রে এটা গেল, তাহলে পশুকের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেই দেখা যাবে কি দুটো ডিএনএ তৈরি হচ্ছে, বোঝা গেছে না যায়নি? একই দিলেও হবে, ভিন্ন দিলেও হবে, হয়েছে? আচ্ছা, এইবারে চলে আসি নেক্সট, তাহলে একটা ভেক্টরের এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকবে। সেকেন্ড, একটা ভেক্টর সাধারণত ক্ষুদ্র ডিএনএ হয়, কি ডিএনএ? ক্ষুদ্র ডিএনএ, হয়েছে? থার্ড, একটা ভেক্টরে একটা ক্ষমতা থাকে, কার সঙ্গে? টার্গেট ডিএনএ এর সঙ্গে যুক্ত হওয়ার। তাহলে একটা ভেক্টরের কি করে, টার্গেট ডিএনএ এর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা থাকে, নাহলে যুক্ত হতে পারবে না, হয়েছে না হয়নি? এরপর খুব গুরুত্ব, এটা এই পয়েন্টটা লেস ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি আমরা, একটা ভেক্টরের এক বা একাধিক কি রয়েছে, রেপ্লিকেশন উৎস রয়েছে। মন দিয়ে শোনো ভালো করে, এই যে টার্গেট ডিএনএটাকে আমরা যুক্ত করেছি, এই টার্গেট ডিএনএ কে সংখ্যা বৃদ্ধির জন্য বা প্রথমে সংখ্যা বৃদ্ধির জন্য কি লাগে জানো, তা রেপ্লিকেশন করতে হয়। ভালো করে বোঝার চেষ্টা করো আগে। আমরা জানি এটা একটা ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলি, মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে কনসেপ্টটা। এটা একটা ডিএনএ, আচ্ছা, হয়েছে না হয়নি? এটা একটা ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলি, রেপ্লিকেশন। এবার ডিএনএ কোন জায়গা থেকে ডিএনএটা তৈরি হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। ডিএনএ এর কোন জায়গা থেকে, ধরো এটা একটা ডিএনএ পার্ট, আবার বলছি এই, আচ্ছা,
এখান যে রেপ্লিকেশন হবে কোন জায়গা থেকে শুরু হয়? রেপ্লিকেশন যে জায়গায় শুরু হয় তাকে অরি বলি, অরি 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 বা অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কোজাক সিকোয়েন্স লাগবে না, মনে রাখার দরকার নেই। তাহলে কি বলছি, রেপ্লিকেশনটা যে জায়গায় শুরু হয় তাকে বলে অরি। বলছে কেন অরি, মানে কোন জায়গায় শুরু হবে? একটা বড় যদি ডিএনএ এটা হয় তাহলে সেখানে যে জায়গাতে অ্যাডেনিন থাইমিন বেশি আছে সেই জায়গাতেই প্রথম শুরু হবে, কারণ ডিএনএ তন্ত্রীটা ভাঙবে উইক বন্ডে ভাঙবে। জিসির সাথে 3টা করে হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে, আর এটির সাথে কি থাকে, 2টো হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। তোমার বাড়িতে দেখো যেটা দুর্বল দরজা সেইখান দিয়েই চোরের আক্রমণটা শুরু হয়। আর ডিএনএ অরি অঞ্চল মানে বলতে চাইছি কি, উইক বেস বন্ড এরিয়া, দুর্বল বেস বন্ধনে যুক্ত এলাকা, যেখানে এটি রিজ এরিয়া মানে অ্যাডেনিন থাইমিন বেশি থাকে, তাকে বলে অরি। ওই অঞ্চলে ভাঙা শুরু হবে, আর ভাঙা মানে কি হবে, তন্ত্রী দুটা কি হয়ে যাবে, এরকম ভাবে পৃথক হয়ে যাবে, খুলে যাবে, এরকম, হ্যাঁ কি না? তন্ত্রী দুটো এরকম হয়ে যাবে, হ্যাঁ কি না? আর যত এ আলাদা হওয়া মানে কি হবে, একে অনুকরণ করে এখানে আর একটা ডিএনএ তন্ত্রী, একে অনুকরণ করে একটা ডিএনএ তন্ত্রী, যত আলাদা হবে তত ডিএনএ তৈরি হয়ে যাবে। পরে দুটো পৃথক হয়ে গেলে এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এত লাগবে না। তাহলে একটা ভেক্টরে অরি রয়েছে, এক বা একাধিক রেপ্লিকেশন উৎস রয়েছে, এই উৎসটা টার্গেট ডিএনএ রেপ্লিকেশনকে শুরু করতে সাহায্য করবে। টার্গেট ডিএনএ তে একটা পার্ট নিয়ে চলে এসছে, কথাটা বোঝার চেষ্টা করো। একটা ডিএনএ এর কিন্তু বিভিন্ন পার্ট থেকে তোমরা পরে পড়বে, হ্যাঁ বলে দিলে তোমাদের ক্লিয়ার হবে বুঝতে। একটা ডিএনএ এর বিভিন্ন পার্ট থাকে, একটা রেকন, মিউটন, সিস্ট্রন, রেপ্লিকন, একটু জেনে নাও। রেকন মানে যে অংশে ক্রসিং ওভার প্রচুর হয় মানে মিউটেশন, তাকে বলি রেকন। জানার দরকার নেই, একটু কনসেপ্টটা জানো। সরি একটু ভুল বলে দিচ্ছি, যে অংশে রিকম্বিনেশন বেশি হয় মানে অন্য কোনো ডিএনএ এসে ঢুকতে পারে, বুঝেছ? লুজ ক্যারেক্টার আর কি, এইভাবে মনে রাখো। আচ্ছা, অন্য কোনো একটা ডিএনএ সঙ্গে 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 পেয়ারিং করে দিতে পারে। এ আছে নিজে দেখো অ্যাডেনিন থাইমিন আছে, আর গুয়ানিন সাইটোসিন এইভাবে যুক্ত আছে, অন্য কোনো ডিএনএ পার্ট এসে এখানে যুক্ত হয়ে যেতে পারে। ওটা বাড়িতে আছে তো কি হয়েছে, আমি তো আছি। আচ্ছা, বোঝা যাচ্ছে না যায়নি? তাকে বলছি কি, সেই অঞ্চলকে বলছি কি রেকন, হয়েছে? আচ্ছা, মিউটন, যে অংশে মিউটেশন প্রচুর হয়, বুঝেছ? মিউটেশন মানে কি, হাইলি চেঞ্জ হয়, নাইট্রোজেন বেস গুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল, তাকে বলি কি, বা ইউভি লাইট, এক্স রে বা অন্য কোনো হালকা মিউটেন্ট পেলেই ওই অঞ্চলটা চেঞ্জ হবে। মিউটেন্ট মানে বুঝতে পারছো, মিউটেশন সৃষ্টিকারী পদার্থকে মিউটেন্ট বলি। মিউটাজেন আর কি, হালকা মিউটাজেন পেলেই চেঞ্জ হয়ে যায়, তাকে বলি কি মিউটন। হয়েছে না হয়নি? ডিএনএ যে অংশে রেপ্লিকেশন শুরু হয় বা রেপ্লিকেশন যে অঞ্চলে হয় তাকে বলছি কি, দাঁড়া বলছি, রেপ্লিকন। রেপ্লিকন হয়েছে, রেপ্লিকেশন যেখানে হয়। আর যেখানে কার্যকারী অংশ মানে টোটালটাকে কন্ট্রোল করে যে, তাকে বলি সিস্ট্রন। সিস্ট্রন, সিস্ট্রন, তাকে কি বলি সিস্ট্রন, পরে বুঝতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে একটা ডিএনএ এর কি কি পার্ট থাকে, তাহলে মিউটন, রেকন, রেপ্লিকন, সিস্টন, এত জানার দরকার নেই, শুধু কনসেপ্টটা জানো। তাহলে এই যে রেপ্লিকন, ধরো তুমি যে ডিএনএটা পার্টটা কাটছো, ধরো এই পার্টটা কাটছো, সিস্টন পার্টটা কাটছো, ভালো করে শুনো, কেটে তো এটা নিয়ে এসছো, হ্যাঁ কি না? তাহলে এর তো স্যার রেপ্লিকন নেই, তাহলে ও একা কি করে সংখ্যা বৃদ্ধি করবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে একটু কঠিন লাগবে কিন্তু কার্যকারণ অনুসারে বোঝা যাবে। যে স্যার এই পার্টটা তো আমার এই ডিএনএটা এইটা, স্যার কোন পার্টটাকে, টার্গেট পার্টটা ধরো স্যার এইটা নিয়েছি, কার্যকরী অংশ সিস্টন, এটাকে কেটেছি, এই পার্টটাকে কেটেছি, এই পার্টটাকে যদি তুমি কাটো তো তোমার বাকি পার্ট, বিশেষ করে রেপ্লিকেশনের জন্য যাকে রেপ্লিকন লাগবে সে পার্ট তো তোমার নেই, তাহলে কার্ডটা ধার দিতে হবে ভেক্টরটা। ওই জন্য ও একা এলে হবে না, বুঝেছ? বুঝে আছে? হ্যাঁ, আমার স্কিল আছে, টাকা নেই, ইনভেস্টমেন্ট করতে গেলে সায়নের বাবার টাকা লাগবে বা সৌমর বাবার টাকা লাগবে, তাহলে সৌমর বাবার সাথে পার্টনারশিপ করবো, হ্যাঁ? আর কি করে চলে আসবে, তোমার তো সিস্টন মানে ডিএনএ এর কার্যকরী অংশ, এই অংশটাই তো জিনিস তৈরি করবে, যা তৈরি করে এমআরএনএ, তোমার কথাটা বুঝেছো না? এমআরএনএ সেখান থেকে প্রোটিন যা তৈরি হবে এই কার্যকরী অংশ তৈরি করবে সিস্টন। আগে কনসেপ্টটা বোঝো, রেপ্লিকন এটা শুরু করতে সাহায্য করবে, রেপ্লিকেশনটা শুরু করবে, সংখ্যা বৃদ্ধি করার জন্য দেয়। হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না?
তাহলে অরিটার কাজ কি বুঝতে পারছো? তাহলে অরি অরি কি করবে? এই অরিটা থাকার জন্য রেপ্লিকেশনটা শুরু করতে সাহায্য করে, না হলে ও একা এলে রেপ্লিকেশন হবে না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যে জানবো কি একটা ভেক্টরের এক বা একাধিক কি রয়েছে, অরিসি বা রেপ্লিকেশন উৎস রয়েছে। এবার তুমি বলবে স্যার একাধিক কেন? সেই শাটেল ধরো, শাটেল ভেক্টর একসঙ্গে দুটো ভিন্ন প্রজাতির ডিএনএ কে ক্লোন করতে পারে। তাহলে কি করতে হবে? তুমি যদি ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক দুটো ডিএনএ কে আলাদা ঢোকাও, তাহলে ইউক্যারিওটিকের জন্য তার অরিসি আলাদা, প্রোক্যারিওটিকের জন্য তার রেপ্লিকেশন উৎস আলাদা। বোঝা চলে যায়নি? হ্যাঁ, এবারে ভেক্টরের আর কি বৈশিষ্ট্য আছে? একটা ভেক্টরের এক বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন বা রেজিস্ট্যান্ট জিন। মন দিয়ে শোনো। বলছে স্যার সব ঠিক আছে, আমার সংখ্যা বৃদ্ধি হলে আমি আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কি হবে আমার? মন দিয়ে শোনো। তুমি ধরো হয়েছে মাশরুম চাষ করছো। মাশরুম চাষ মানে জানো তো, মাশরুমের ছাতুর যে এগুলো, যে ছত্রাক পাটগুলো, পেঁজা অংশগুলো যেগুলোকে বলি ফ্রুট বডি, সেগুলোকে নিয়ে এসে আমরা কি করি, সেগুলোকে কালচার করে তারা, করে আমরা ভেঙে টেঙে করে কি করি, খড় পচা বা খড়ের মধ্যে দিয়ে দিলে আস্তে আস্তে একটু একটু জল দিলে সেখান থেকে মাশরুম হয়। আচ্ছা তোমরা ধরো 10 বার করেছো, আমি নিজে করেছি, একবার দেখেছি। একবার করতে গিয়ে কি হয়েছে, কয়েকবার হয়েছে ভালো, একবার 5টা 7টা নিয়ে এসেছিলাম বীজেরই, নিয়ে এসে যেটা দেখা গেল যে সেবারে সব বিষাক্ত ছাতু হচ্ছে, 3 দিন হচ্ছে মরে যাচ্ছে অন্য ছাতুর সাথে। বলছে স্যার এটা কি করে হলো? কালচার মিডিয়ামে পিওরিটি নেই, কালচার মিডিয়ামে অন্য কোনো, ও যদি ছত্রাক হয় অন্য কোনো বিষাক্ত ছত্রাক ঢুকে গিয়ে ওকে ক্লিয়ার করে দিচ্ছে, দিয়ে তুমি কি পাচ্ছ, ওই ছাতুটা আমি খেলে এতদিনে কি হতো, ইন্দা ভোগম্মা। তো প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ, তো যেটা বলতে চাইছি কি, তাহলে কি করতে হবে তাহলে, এই টার্গেট ডিএনএ, এইটা হলো ক্যান্সার প্রতিরোধী জিন আছে, এই টার্গেট ডিএনএ কে তো তুমি কালচার মিডিয়ামে কালচার করবো। আচ্ছা কালচার মিডিয়ামে যদি অন্য কোনো অণুজীব ঢুকে যায়, তুমি ক্যান্সার প্রতিরোধী জিন ভালো জিন করছো, তখন দেখা গেল এটি ঢুকছে কি, ডায়রিয়ার জীবাণু ঢুকছে কালচার মিডিয়ামে, ঢুকে যায় তো, আরে কালচার মিডিয়ামে একটা ঢুকবেই, প্রতিনিয়ত কয়েক লক্ষ জীবাণু ঘুরছে, আমাদের হাঁচিতে কয়েক লক্ষ জীবাণু আছে, তাহলে ঢুকতে পারে। হ্যাঁ, ঢুকে এলে ও কি করবে জানো, এই টার্গেট ডিএনএ যেটা আছে তার পার্টের সাথে হাইব্রিড করে দিবে, যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি করবে, ওই ডিএনএ কে চেঞ্জ করে দিবে, হ্যাঁ কি না, তখন ওই ডিএনএ গুলা কিরকম হয়ে যাবে, তবে এরকম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে দেখো যত জনকে ক্যান্সারের ডোজ দিলি নি টিকা, সব লোকের দেখো বাথরুমে অর্ধেক সময় কেটে যাচ্ছে, হ্যাঁ কি না, ডায়রিয়া ধরেছি কেন, বলছে ওর জীবাণু চলে এসছে স্যার, সালমোনেলা, টাইফয়েড, সরি বলছি তোমার সিজেলা, ডাইসেন্ট্রি ধরেছি, হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে তাহলে এখান থেকে তুমি বিচার করো, এখান থেকে বিচার করো রাজকুমার, এখান থেকে বিচার করো যে স্যার কালচার মিডিয়ামে তাহলে বিশুদ্ধতা বজায় রাখতে হবে স্যার, ও কি করে বুঝে নেবো, ওটি কি ফিনাইল দিয়ে দেবো নাকি? না না, হবে না স্যার, কি করতে হবে তাহলে? বলছে যে ভেক্টরটা ব্যবহার করব স্যার, তার মধ্যে স্যার এইটাকে এঁকেছি এখানে, তার মধ্যে স্যার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে। বলছি স্যার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন মানে কি? আচ্ছা অ্যান্টিবায়োটিক সম্বন্ধে একটু বলি তাহলে, কনসেপ্ট। আরে বলছি অনেক কিছু, কিন্তু পড়তে হবে একটু। অ্যান্টিবায়োটিক কনসেপ্টটা কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে, বলে না জ্বর হলে বলেনি, ওই প্যারাসিটামল খাচ্ছি তুই, কাল থেকে জ্বর কমেনি, 3-4 দিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খেয়েছিস? ডাক্তার বলে না না স্যার, অ্যান্টিবায়োটিক খেতে 2-3 দিনে ভালো হয়েছে। তাহলে অ্যান্টিবায়োটিক কি, মন দিয়ে শোনো। অ্যান্টিবায়োটিক কোনো মাইক্রো অর্গানিজম থেকে পাওয়া যাবে, অন্য মাইক্রো অর্গানিজমকে মারতে সাহায্য করবে, তাকে বলে অ্যান্টিবায়োটিক। মানে আমি একটা চোর, আমি চোরকে ভালো করে চিনি, বুঝতে পারছো না পারোনি? তাহলে পেনিসিলিয়াম, পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, কাকে মারতে সাহায্য করে বলো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মারে, হ্যাঁ কি না, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মারে, যত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে তাকে মারতে পারবে, কেন পারবে সেটা পরে বলবো। তার সেল ওয়াল আছে, ও সেল ওয়ালের উপর কাজ করে, বুঝতে পেরেছো? সেল ওয়ালের উপর কাজ করে কি করে জানো? লাগবে না, একটু বলে দিই। সেল ওয়ালের উপর কাজ করে সেল ওয়ালের পোরোসিটিকে বাড়িয়ে দেয়, মানে ফুটো করে দেয়, সব লিকুইড বেরিয়ে গেলে মরে যাবে। আবার কিছু অ্যান্টিবায়োটিক কি করে, এই 70S রাইবোজোম আছে নি, তোমরা পরে পড়বো, রাইবোজোমে প্রোটিন তৈরির জন্য 3টে সাইট হয়, এ সাইট, পি সাইট, ই সাইট। ও কি করে জানো, এ সাইটকে ব্লক করে দিবে, এ সাইটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় সব, আইসা প্রোটিন তৈরি হয়। এ সাইট ব্লক করে দিলে কি হবে, প্রোটিন তৈরি হবে না, মানে কি হবে, ও ভাতে মারা যাবে। প্রোটিন নাই তৈরি হলে বডি বিল্ডিং কত সময় ধরে রাখবে, মানে মরে যাবে। অনেক অ্যাকশন আছে, এত আমার লাগবে না।
হয়েছে না হয়নি? তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন মানে কিছু জিন রয়েছে ভেক্টরের মধ্যে, সেটা কি করে কালচার মিডিয়ামে জীবাণুর বিরুদ্ধে মানে প্রতিরোধ করে, জীবাণুকে কি করে, জীবাণু সংক্রমণকে প্রতিরোধ করে, জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। বোঝা গেছে না জানি? হ্যাঁ, তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ক্লিয়ার হয়েছে না? আবার বলুন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন মানে একটা ভেক্টরের ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, যেটা কালচার মিডিয়ামের পিওরিটি, কালচার মিডিয়ামের বিশুদ্ধতা বজায় রাখতে, কালচার মিডিয়ামে বিভিন্ন জীবাণু সংক্রমণকে প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। বোঝা যাচ্ছে না যায়নি? যেমন ধরো কোনো ভেক্টরের এমপি প্লাস থাকতে পারে, মানে অ্যাম্পিসিলিন, কারো টেট্রাসাইক্লিন, কারো ল্যাকজেট প্লাস, এরকম বিভিন্ন থাকতে পারে। হয়েছে না হয়নি? এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। কোনো কোনো সময়ে, তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ক্লিয়ার হয়েছে। কোনো কোনো সময়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন কি হিসাবে কাজ করে জানো? সিলেক্টেবল মার্কার। সিলেক্টেবল মার্কার হিসাবে কাজ করে। এবারে প্রশ্ন, স্যার সিলেক্টেবল মার্কার কি? মন দিয়ে শুনবে। সিলেক্টেবল মার্কার কি? তোমাকে আগে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। ধরো ধরো এই ভেক্টরটাকে ব্যবহার করছি, বুঝতে পেরেছো? এই ভেক্টরের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে কে? ধরো এমপিআর, মানে ভাবো অ্যাম্পিসিলিন। হয়েছে? বোঝা গেল যায়নি? আচ্ছা, এই ভেক্টরে তার মানে এখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে, তাহলে এখানে কি আছে? অ্যাম্পিসিলিন আছে। এই রিকম্বিনেন্ট ডিএনএটা ইকোলাই দিয়ে প্রবেশ করেছি, ইকোলাইকে কোথায়? কালচার মিডিয়ামে ছেড়েছি, হ্যাঁ কি না? ও কি করবে, কালচার মিডিয়ামে যদি অন্য কোনো ইকোলাই জন্মগ্রহণ করে বা অন্য কোনো জীবাণু জন্মগ্রহণ করে, ধরো এখানে ইকোলাই দিয়েছি, এখানে ব্যাসিলাস জন্মগ্রহণ করছে, ইকোলাইও করছে, ব্যাসিলাসও করছে, ও কি করবে জানো? যার কিচ্ছু দেখবেন, ইকোলাই ব্যাসিলাস কিচ্ছু দেখবেন, কি দেখবে? যার দেহে অ্যাম্পিসিলিন আছে সেইটাকে বাঁচিয়ে রাখবে। মানে ইকোলাই গুলার দেহে অ্যাম্পিসিলিন আছে, ওকে বাঁচিয়ে রাখবে, আর যা থাকুক সবগুলোকে মেরে ফেলবে। বুঝতে পারছো না পারোনি? আচ্ছা আবারও বলছি, ধরো এই ভেক্টরটাকে ব্যবহার করছি, এর নাম ভাবো তুমি কোনো একটা ভেক্টর, ক্লোনিং ভেক্টর কোন একটা ভাবো, পিবিআর 322 বা পিইউসি 19, এই ভেক্টরকে ব্যবহার করছি, তুমি ভাবো যার মধ্যে কি আছে? অ্যাম্পিসিলিন আছে, এটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন। ওই অ্যাম্পিসিলিনটা কার দিয়ে ঢুকছে? ইকোলাইয়ের দেহে। এ কি করবে? যার দেহে অ্যাম্পিসিলিন আছে কালচার মিডিয়ামে, তাকে বাঁচিয়ে রাখবে, আর বাকিগুলোকে মেরে ফেলবে। মানে তুমি ভাববো যে এখান থেকে ফলস অন্য ইকোলাইও জন্মগ্রহণ করবে, সেটা উপকারী হয়তো, করতে দিবেনি, ওটা লাভ কি? আমাদের কোনো লাভ নেই, আমার তো লাগবে যার দেহে এগুলো আছে, টার্গেট দিয়ে নিকে লাগবে, বা অন্য কোনো সালমোনেলা টাইফি বা অন্য কোনো জীবাণু সংক্রমণ হয়েছে, সবগুলাকে খতম করে দিবে, শুধু রাখবে কাকে? এই অ্যাম্পিসিলিন যুক্ত ইকোলাইকে। বোঝা যাচ্ছে না যায়নি? এই জন্য তাহলে এর কাজ, দুটো কাজ। কালচার মিডিয়ামে জীবাণু সংক্রমণকে যেমন প্রতিরোধ করেছে, তেমন ভাবে এটি একটি নির্দিষ্ট টাইপের ব্যাকটেরিয়াকে সিলেক্ট করছে আর বাকিদেরকে মেরে ফেলছে। এই জন্য এই জিনের আরেক নাম সিলেক্টেবল মার্কার। হয়েছে না হয়নি? তাহলে সিলেক্টেবল মার্কার কি বলছি? তাহলে কখন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে সিলেক্টেবল মার্কার বলবো? কখন? সবসময় ওটা করে না, কখনো কখনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কিন্তু সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করে। মানে কি? ইট সিলেক্ট এ স্পেসিফিক টাইপ অফ ব্যাকটেরিয়া উইথিন দি কালচার মিডিয়াম, বাট আদার ব্যাকটেরিয়া ডিস্ট্রয়। That is why it is called selectable marker. Why the antibiotic resistant gene is sometimes called selectable marker? Because this type of bacteria or this type of gene select a specific type of bacteria within the culture medium. All other are destroyed. তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ইন জেনারেলি কালচার মিডিয়ামে কি করে? কোনো জীবাণুর বিরুদ্ধে, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কখনো কখনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কি করে? কালচার মিডিয়ামে ওই জিন যুক্ত ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখবে যার আছে, আর যদি অন্য কোনো ব্যাকটেরিয়াও সংক্রমণ হয় তাদেরকে মেরে ফেলবে। হয়েছে না হয়নি? এই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কখনো কখনো সিলেক্টেবল মার্কার হিসাবেও কাজ করে। বোঝা গেছে না যায়নি? হয়েছে? তুমি ভাববে দুটার মধ্যে পার্থক্য দেখো, বলবি স্যার দুটো তো প্রায় একই। আমি বলছি এটাই অ্যাম্পিসিলিন যুক্ত ইকোলাই, ভাবো কিছু ইকোলাই এখানে কালচার মিডিয়ামের এনভায়রনমেন্ট দেখে অন্য কোনো ইকোলাইও ঢুকে গেছে। ভালো করে শোনো, তাহলে ইকোলাই তো ক্ষতিকর নয়, কোনো সমস্যা নেই। তাহলে আমি কেন ফেক গুলাকে পালন করতে যাব? আমি যে ইকোলাইটার মধ্যে আমি এই ভেক্টরটাকে যুক্ত করেছি, ভেক্টর সহ রিকম্বিনেন্ট ডিএনএ কে, তাকে আমি পালন করবো, আমার লাভ। আমি ফেক গুলাকে কেন পালন করতে হবে?
সেই জন্য সিলেক্টেবল মার্কার যদি হয় সে বাকি ইকোলাইকে মেরে ফেলবে, যার দেহে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন নেই। আর যদি এটা শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের কাজ করে তাহলে ইকোলাই গুলাকে রাখবে, বাইরের গুলাকে মেরে ফেলবে। বোঝা গেছে না জানি? ক্লিয়ার হয়েছে? এটা গেল। তাহলে একটা ভেক্টরের বৈশিষ্ট্য আরেকবার পড়ছি, কি কি হলো তাহলে? একটা ভেক্টরে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট আছে। একটা ভেক্টর কি করে? সাধারণত কি হয়? গোলাকার, ডিম্বাকার বা চক্রাকার হয়, ক্ষুদ্র ডিএনএ অণু। আচ্ছা, তারপর বলছি কি, মানে ক্ষুদ্র এমন হবে যাতে সহজে ব্যবহার করা যায়, কারোর দিয়ে ঢোকানো যায়। তারপর বলছি কি, একটা ভেক্টরের এক বা একাধিক কি রয়েছে? রেপ্লিকেশন উৎস বা অরিসি রয়েছে, মানে যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে। একটা ভেক্টরে এক বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, যা কি করে? কালচার মিডিয়ামে কি করে? বিভিন্ন প্রকার জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা রয়েছে। হয়েছে? এইগুলো হচ্ছে একটা ভেক্টরের বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে এই পর্যন্ত পড়বো না, আরো আছে, চলবে? ব্রেক দেবো তো একটু কনসেপ্টটা চলে আসি, আরেকটু তো এই জিনিসগুলো আমাদের হয়েছে। আজকে আমাদের কি কি পড়লাম তাহলে? এইবার আমরা চলে আসি ভেক্টর সম্বন্ধে আরেকটু পড়ে নেবো, পড়ে শেষ করবো। ভেক্টরের আর যেটা পড়বো আমরা, তাহলে আমরা কনসেপ্ট গুলো সব পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর পড়বো আমরা ভেক্টরের বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, একটা প্লাজমিড, কসমিড, আর্টিফিশিয়াল ক্রোমোজোম, তারপর শাটল ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর, হয়েছে? আজকে আমরা যার সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে প্লাজমিড ভেক্টর। হয়েছে? কি পড়বো? প্লাজমিড আর কসমিড পড়ে শেষ করে দেবো, বেশি সময় লাগে, অল্প সময় লাগে। প্লাজমিড ভেক্টর, মন দিয়ে শোনো কি পড়বো, যার সম্বন্ধে পড়বো কি, সে হচ্ছে প্লাজমিড ভেক্টর। আচ্ছা, প্লাজমিড জিনিসটা কি আগে কনসেপ্ট জানি তো, তোমরা মনে হয় পড়েছো 11-এ বা সামথিং, যে একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে, হ্যাঁ কি না? নিজস্ব ডিএনএ বাদে যে অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে তারই নাম হচ্ছে প্লাজমিড ডিএনএ। মন দিয়ে শুনবে, একটা ব্যাকটেরিয়ার এটা হচ্ছে নিজস্ব ডিএনএ, ওটা বাদে যে অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে তার নাম কি? প্লাজমিড ডিএনএ। হয়েছে? তাহলে প্লাজমিড কি? তাহলে এক্সট্রা সার্কুলার ডিএনএ অফ এ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এক্সট্রা সার্কুলার মানে কি? ডিএনএ উইথাউট ক্রোমোজোম, ক্রোমোজোম বাদে যে ডিএনএ থাকে। এইবার মন দিয়ে শোনো, এই প্লাজমিডটাকে পৃথক করছে, প্রথম প্লাজমিড আবিষ্কার করছে কে? লিডারবার্গ, সায়েন্টিস্ট লিডারবার্গ প্রথম প্লাজমিডকে আবিষ্কার করেছে। হয়েছে? এই প্লাজমিড কি করে ভেক্টর হিসেবে কাজ করবে? বলছে এই প্লাজমিডটাকে প্রথম পৃথক করেছে, করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছে। ওর ধরো এটা রেস্ট্রিকশন সাইট, জিন সজ্জা আছে আলাদা আলাদা, পরে বলবো আর কি আমরা পরে, বুঝেছো? প্রত্যেক রেস্ট্রিকশন সাইটের আলাদা নাইট্রোজেন বেস সজ্জা আছে, ওটা ওই অঞ্চলকে কাটবে, আর তুমি যে অঞ্চলে দাও কাটতে পারবে। বুঝছে না? হয়নি? তাহলে রেস্ট্রিকশন সাইট দ্বারা কি করলাম? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কি করলাম? কাটলাম, কাটার ফলেই তো এটা ভেক্টর হয়ে যাচ্ছে। এর নাম কি হবে তাহলে? এটার নাম প্লাজমিড, এটার নাম প্লাজমিড, বলো, ভেক্টর। এটা কার সাহায্যে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। হয়েছে না? হয়নি? তাহলে প্লাজমিডটা কি করে ভেক্টর হিসেবে ব্যবহার হচ্ছিল? তাহলে প্লাজমিড কাকে বলছে? একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়া যে অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে তাকে বলছে প্লাজমিড ডিএনএ। ওই প্লাজমিড ডিএনএ যখন ভেক্টর হিসেবে ব্যবহার হবে তখন তার নাম কি? প্লাজমিড ভেক্টর। হয়েছে? এই প্লাজমিড প্রথম আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী লিডারবার্গ, 1952 সামথিং খ্রিস্টাব্দে। এবারে আমরা চলে আসি
প্লাজমিডের কি বৈশিষ্ট্য রয়েছে, ভেক্টর হিসেবে একটা প্লাজমিডের কি কি বৈশিষ্ট্য রয়েছে। ফার্স্ট, প্লাজমিডের বৈশিষ্ট্য আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে কি, এক নম্বর ফার্স্ট পড়বো যেটা, একটা প্লাজমিডে কি রয়েছে বলো, প্লাজমিড একটা ক্ষুদ্র ডিএনএ, কি ডিএনএ, ক্ষুদ্র ডিএনএ, যেটা 10 থেকে 100টি জিন দ্বারা গঠিত হয়েছে। প্লাজমিড একটা ক্ষুদ্র ডিএনএ যা কটা জিন দ্বারা গঠিত, 10 থেকে 100টা জিন দ্বারা গঠিত। সেকেন্ড, একটা প্লাজমিডে কি রয়েছে, অরি রয়েছে, অরি, অরি মানে বুঝতে পারছো, অরিসি, রেপ্লিকেশন উৎস রয়েছে সেই ভেক্টরের মতো পুরোটা। একটা প্লাজমিড দেখতে গোলাকার বা ডিম্বাকার হয়, গোলাকার, ডিম্বাকার কিংবা চক্রাকার হয়ে থাকে, ঠিক আছে। একটা প্লাজমিডে এক বা একাধিক কি রয়েছে, অ্যান্টি বায়োটিক প্রতিরোধী জিন বা রেজিস্ট্যান্স জিন রয়েছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন হচ্ছে। এইগুলো হচ্ছে একটা প্লাজমিডের বৈশিষ্ট্য, সেই ভেক্টরের মতো প্রায়। প্লাজমিডে মনে রাখবে, একটা প্লাজমিডের কি পরিমাণ, মানে কোন সাইজের ডিএনএ কে ক্লোন করতে পারবে, কোন সাইজের ডিএনএ কে একটা প্লাজমিড অন্তর্ভুক্ত করতে পারবে। একটা প্লাজমিড যেহেতু ক্ষুদ্র, তাহলে সে যে ডিএনএ কে নিতে পারবে সেই ডিএনএ হচ্ছে 5 থেকে 10 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে, কিলো বেস। একটা প্লাজমিডের ক্লোনিং ক্যাপাসিটি কত বলো, 5 থেকে 10 কেবি পর্যন্ত ডিএনএ কে ক্লোন করতে পারে একটা প্লাজমিড। কোনো কোনো বইতে 2 থেকে 5ও আছে, কোনো চাপ নেই, তোমাদের বইতে যেমন আছে, কিলো বেস আর কি ডিএনএ কে, হয়েছে। তো প্রশ্ন হচ্ছে কি, একটা প্লাজমিড 5 থেকে 10 কেবি পর্যন্ত ডিএনএ কে কি করতে পারে, ক্লোন করতে পারে। তাহলে আমরা প্লাজমিডের বৈশিষ্ট্য কি বললাম, তাহলে ভেক্টরের সঙ্গে একই বৈশিষ্ট্য, শুধুমাত্র কি এটা ক্ষুদ্র হয়, একটা ভেক্টর হয়তো অনেক বড় হতে পারে। প্লাজমিড বলছে কি, মানে 10 থেকে 100টি জিন দ্বারা গঠিত। একটা প্লাজমিড দেখতে গোলাকার, ডিম্বাকার কিংবা চক্রাকার হয়ে থাকে। একটা প্লাজমিডের একটি অরি রয়েছে, মানে রেপ্লিকেশন উৎস রয়েছে। একটা প্লাজমিডে এক বা একাধিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়েছে, সেটা টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন, ল্যাকজেট প্লাস এগুলো। এরপরে বলি কি, একটা প্লাজমিড কি হয়েছে বলো, 5 থেকে 10 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে, মানে ক্লোন করার উপযোগী হয়েছে। এর থেকে বড় হলে কিন্তু প্লাজমিডে পারবে না, হয়েছে না হয়নি। আচ্ছা, এইবার আমরা চলে আসবো একটা প্লাজমিডের টাইপ। একটা প্লাজমিড ক ধরনের হয়, টাইপটা তোমাদের খুব একটা এ নয়, তবু হালকা পড়ে রাখতে হবে। প্লাজমিডের বলো, কোন ব্যাকটেরিয়া, না ওই ব্যাকটেরিয়াকে পোষক হওয়ার দরকার নেই, হয়ে গেছে, আর 10 ফিট হলে হয়ে যাবে। এইবার চলে আসি, একটা প্লাজমিডকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা এ প্লাজমিড, আর প্লাজমিড, আর হচ্ছে কল প্লাজমিড। এ প্লাজমিড, আর প্লাজমিড, কল প্লাজমিড। এ প্লাজমিড কাকে বলবো, শোনো, এফ ফর কি, ফার্টিলাইজেশন, মানে কি হয়ে যায় না, তোমরা পড়েছো মনে হয়, কনজুগেশন পড়েছো হালকা। একটা ব্যাকটেরিয়ার, যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ শুধুমাত্র আছে, কোনো চক্রাকার ডিএনএ প্লাজমিড ডিএনএ নেই, তাকে বলছি কি এফ মাইনাস ব্যাকটেরিয়া। আর যার ডিএনএ আছে, প্লাজমিড ডিএনএ আছে, তাকে বলছি এ প্লাস ব্যাকটেরিয়া। ওরকম দুটো ব্যাকটেরিয়ার সেক্স পিলি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটা টিউব তৈরি করে, তাকে কনজুগেশন বলি। এই তখন প্লাজমিডটা কি হবে জানতো, এই গোল থেকে এরকম কেটে বেরিয়ে যাবে, বলেছিলাম রোলিং সার্কেল মেকানিজম। তখন কি হবে, এ পিছি পরপর কি হবে, এ পিছিয়ে যাবে, জানো মনে হয়। পরপর পরের স্টেপে কি হবে, এখান থেকে এ আলাদা হয়ে যাবে, এখান থেকে এ হয়ে গেল, আর এটা তৈরি হবে, সার্কুলার হয়ে যাবে, এই সার্কুলার ফর্মটা চলে আসবে এইখানে, হয়েছে। হয়ে আবার ওটা গোল হয়ে গেলে কি হবে, এইভাবে হয়ে যাবে। তাহলে এটা তখন কিসে পরিণত হবে, এ প্লাস। একে বলি কনজুগেশন। কনজুগেশন মানে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু কি হবে, একটা ব্যাকটেরিয়ার কি বলছি তাহলে, জেনেটিক বস্তু কনজুগেশন টিউবের মধ্য দিয়ে অন্য ব্যাকটেরিয়ার দিকে যাবে, হয়েছে, তাকে বলছি কনজুগেশন। যে প্লাজমিডটা কনজুগেশনে অংশগ্রহণ করে তাকে বলছি এ প্লাজমিড। কনজুগেশন মানে তো একটা কি, ফার্টিলাইজেশন, হ্যাঁ, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, হয়েছে না হয়নি, তাকে বলছি আমরা কি বলো, এ প্লাজমিড, হয়েছে। আর প্লাজমিড মানে কি, যে প্লাজমিডে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন রয়েছে।
ভালো করে বোঝার চেষ্টা করো। যে প্লাজমিডে কি রয়েছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, তার নাম আর প্লাজমিড। ওই আর প্লাজমিড কি আমরা বেশি মাত্রায় ব্যবহার করি বায়োটেকনোলজি, কারণ ওরই তো কি রয়েছে আর ফর রেস্ট্রিকশন। যে প্লাজমিডে কি রয়েছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে, সরি আর ফর প্রতিরোধী রেস্ট্রিকশন হয়েছে। কল প্লাজমিড কাকে বলবো, যে প্লাজমিডে কলচিসিন বলে একটা প্রোটিন তৈরি করে, সে কি করে কলচিসিন বিহীন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, হয়েছে না হয়। কলচিসিন মানে কি জানতো, কলচিসিনকে মাইটোডিক পয়জন বলি আমরা। মানে কি করে তোমরা জানো মনে হয়, এই যে বেনতন্তু মেটাফেজে যে তৈরি হয় না, এই যে অ্যানাফেজে যখন পৃথক হয় ক্রোমোজোম গুলো, পৃথক হওয়ার আগেই কি করে কলচিসিন প্রয়োগ করে দিলে কি হবে জানো, ক্রোমোজোম গুলো বেনতন্তুকে কেটে দিবে। কেটে দেওয়া মানে কি হবে, ক্রোমোজোম সব এক সাইডে থেকে যাবে আর এক সাইডে কিছু থাকবে না। এর ফলে কি হয়, পলিপ্লয়েডি তৈরি হয়, একটা সেটের সাথে একাধিক সেট যুক্ত হয়। আরে এখানে যদি তুমি নরমালি দেখো, এই আমাদের কোষে কত জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া। এই 23 জোড়া তো অ্যানাফেজে কি হয়েছে 46 জোড়া হয়ে গেছে, হয়ে তো দুদিকে যাবে 23 23। ও দুদিকে যাওয়ার আগেই কি করেছে, কলচিসিন প্রয়োগ করতে কেটে দিচ্ছে। কেটে দিলে কি হবে, একদিকে চলে যাবে 46 জোড়া, একদিকে কিছু নেই। তাহলে এটা কি হলো 2n + 2n, তাহলে একাধিক সেট যুক্ত হলে দুটো সেট নেই, পলিপ্লয়েডি একাধিক সেট যুক্ত হলে আর হয়েছে। পরে আমরা পড়বো এগুলো। তো প্রশ্ন হচ্ছে কি, এইটা তৈরি করে, বুঝতে পেরেছো, এর যে ব্যাকটেরিয়া এটা আছে তাকে বাঁচিয়ে রাখবে, যার নেই তাকে মেরে ফেলবে। এটা লাগবে না, এমনি হালকা শুনে রাখবে, হয়েছে। লাস্ট কসমিড, কসমিড 2 লাইন। কসমিড, কসমিড কি, তাহলে আমরা প্লাজমিড কি বললাম, তাহলে প্লাজমিড হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়া যে অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে তাকে বলছি প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিড ডিএনএটা কি করে, ভেক্টর হিসেবে ব্যবহার হলে তখন তাকে বলছি প্লাজমিড ভেক্টর, যেটা আবিষ্কার করছে কে, লিডারবার্গ। এবার আমরা চলে আসছি একটা প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিয়েছি। এবারে পড়বো কি টাইপ, 3টা টাইপ করলাম। একটা এফ প্লাজমিড যেটা কনজুগেশনে সাহায্য করে, এফ ফর ফার্টিলাইজেশন, কনজুগেশন এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ফার্টিলাইজেশন। আর প্লাজমিড যার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন রয়েছে তাকে বলে আর প্লাজমিড, একেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বেশি ব্যবহার করা হয়। কল প্লাজমিড যেটা কলচিসিন তৈরি করে, কলচিসিন বিহীন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তাকে বলছি কি কল প্লাজমিড। এইবারে আমরা চলে আসছি কি নেক্সটে পড়বো যে কসমিড। মন দিয়ে শোনো, কসমিড। তুমি দেখেছো একটা প্লাজমিডের ক্লোনিং ক্যাপাসিটি কত, 5 থেকে 10, সর্বোচ্চ 5 থেকে 8 এই মতো। ধরো টার্গেট ডিএনএটা একটু বড়, মানে যে ডিএনএটা আমরা সংখ্যা বৃদ্ধি করব সেই ডিএনএটার সাইজ হচ্ছে ধরো 30 কেবির উপরে, তাহলে স্যার প্লাজমিডটা তো ওরকম, হ্যাঁ কি না? তাহলে প্লাজমিডের ক্যাপাসিটি সর্বোচ্চ 8-10, স্যার কোন কোন মিতে 5ও আছে, 2 থেকে 5 কেবি, তাহলে উপরে বইগুলোতে। তো প্রশ্ন হচ্ছে এ যদি স্যার এখানে ইন্ট্রোডিউস কি করে হবে, তাহলে বিজ্ঞানীরা বলছে একটা আলাদা করে আর্টিফিশিয়াল ভেক্টর আবিষ্কার করা হোক। কি ভেক্টর, প্লাজমিড ডিএনএ এর সঙ্গে ফাজ ভাইরাসের ডিএনএ কে যুক্ত করা হোক। ফাজ ভাইরাসের ডিএনএ একটা ভেক্টর, তাহলে এটা ফাজ ডিএনএ, হ্যাঁ কি না? তাহলে ফাজ ডিএনএ এটা কি রেস্ট্রিকশন সাইট, প্লাজমিড ডিএনএ রেস্ট্রিকশন সাইট, দুটোকে যখন যুক্ত করে দেবো কি হবে, ফাজ আর কি প্লাজমিড, তখন তার রেস্ট্রিকশন সাইটটা বড় হয়ে যাবে, তখন এটাকে সহজে ঢোকানো যাবে, হ্যাঁ কি না? তাহলে আমরা কসমিড কাকে বলবো, তাহলে কসমিড হলো একটা আর্টিফিশিয়াল ভেক্টর যেটা প্লাজমিড ডিএনএ এবং ফাজ ডিএনএ এর সংকরায়নের ফলে তৈরি হয়, হয়েছে না হয়নি? তাহলে আমরা কসমিড কি বলছি, তাহলে একটা আর্টিফিশিয়াল ভেক্টর। আর্টিফিশিয়াল কেন, মানুষ তৈরি করছে কে, সেগুলো তো তোমার ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছিল, তাহলে এটা কি করেছে, প্লাজমিড ডিএনএ এবং ফাজ ডিএনএ এর সংকরায়নের ফলে যে ডিএনএ তৈরি হয় তাকে বলছি কি কসমিড ডিএনএ। তাহলে হয়েছে, তাহলে কসমিড ডিএনএ আমরা কাকে বলছি, তাহলে বলো, প্লাজমিড ডিএনএ এবং ফাজ ডিএনএ এর সংকরায়নের ফলে যে ডিএনএ তৈরি হয় তাকে বলছি আমরা কি কসমিড ডিএনএ। একটা প্লাজমিড যেখানে সর্বোচ্চ 10 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে, মানে অন্তর্ভুক্ত করতে পারে, সেখানে একটা কসমিড প্রায় 45 কেবি পর্যন্ত ডিএনএ কে প্যাকেজ করতে পারে, হয়েছে না হয়নি?
কোনো অসুবিধা নেই ওখানে। হয়েছে, এ তো ব্যাকটেরিয়া, এ তো ফাজ, সে তো ব্যাকটেরিয়া ফাজ, এ তো ব্যাকটেরিয়া, নর্মাল ব্যাকটেরিয়া। হয়েছে না হয়নি? আর সে তো সেটা কি ফাজ মানে ভাইরাস। এইবার আমরা চলে আসছি কি একটা কসমিকের যে অঞ্চলে ডিএনএ কে অন্তর্ভুক্ত করবো, ওকে আমরা প্লাজমিডের ক্ষেত্রে বা ভেক্টরের ক্ষেত্রে ওকে কি বলেছি? রেস্ট্রিকশন সাইট, নাকি না? কসমিডের ক্ষেত্রে ওই সাইটটার নাম কি? কস সাইট। কসমিডের ক্ষেত্রে ওই সাইটটার নাম কি? কস সাইট। হয়েছে? এই পর্যন্ত আজকে থাকলো।